হ্যালো 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 আমাদের কথা ঠিকঠাক আছে, রাইট? স্পষ্ট শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই আমার সাউন্ডটা ঠিকঠাক শুনতে পাচ্ছ, রাইট? হ্যাঁ, আমার সাউন্ড ঠিক আছে। ওকে, সবাই ক্লাসটাতে জয়েন করে ফেলো। আমরা আজকে একটা সুন্দর ক্লাস নিব। ওকে, সবাই একটু যার যার বন্ধুরা রয়েছে তাদেরকে একটু মেনশন করে দাও। আমাদের যে 25 ব্যাচে যারা আছো, তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা, আজকের ক্লাসটা তাদেরকে উৎসর্গ করে করা হচ্ছে। অর্থাৎ এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাসের একটা, এটা কিন্তু মানে 26 বা 27 ব্যাচ চাইলে করতে পারো। আর রিয়ারেঞ্জের উপর একটা ক্লাস দিব আমরা। তো তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি ক্লাসে। আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব, সবকিছু ঠিকঠাক আছে। সো আমরা আর সময় ক্ষেপণ করব না। ওকে, চলো আমরা আজকে ক্লাস করব যে টপিকের উপর, সেটা হচ্ছে কি রিয়ারেঞ্জ নিয়ে। হ্যাঁ, অর্থাৎ রিয়ারেঞ্জ কিভাবে সলভ করব সেটা আমরা আজকে ক্লাসে একটু জানার চেষ্টা করব। রিয়ারেঞ্জ কিভাবে সলভ করতে হয়, রিয়ারেঞ্জের যে সেন্টেন্সগুলো আছে সেগুলো কিভাবে চিন্তা করব, এবং দিন শেষে রিয়ারেঞ্জের বাক্যগুলোর মধ্যে আসলে সিকোয়েন্সটা কিভাবে মিলাতে হয়, হ্যাঁ আমরা কিভাবে চিন্তা করব, এই সবগুলো ব্যাপার নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা সবগুলো ব্যাপারকে আনার চেষ্টা করব যে রিয়ারেঞ্জে কিভাবে সেন্টেন্স গোছাবা, তোমরা কিভাবে সিরিয়াল মেনটেন করবা, সবকিছু আমরা একটু বিশ্লেষণ করে আনার চেষ্টা করব। ওকে, তোমরা অনেকেই কমেন্ট করছো। ওকে, আচ্ছা চলো আমরা প্রশ্নটা একটু বিশ্লেষণ করে দেখি। রিয়ারেঞ্জ হচ্ছে আমাদের প্রথম পত্রে কিন্তু একটা টপিক। দেখো, রিয়ারেঞ্জ হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের টপিক। আমাদের প্রশ্ন নং 6-এ আসে রিয়ারেঞ্জ, অর্থাৎ আমাদের 4-এ থাকে হচ্ছে উইথ ক্লোজ, 5-এ থাকে হচ্ছে উইদাউট ক্লোজ, আর 6 থাকে কি আমাদের রিয়ারেঞ্জ থাকে, 6-এ রিঅ্যারেঞ্জ থাকে। রিঅ্যারেঞ্জে আমার মোট বাক্য থাকে 10টা। হ্যাঁ, এই 10টা বাক্য কি থাকে, একটু এলোমেলো করে দেওয়া থাকে। অর্থাৎ 5-এরটা 6-এ, 6-এরটা 3-এ, 3-এরটা 9 এরকম করে একটু মানে এলোমেলো করে দেওয়া থাকে এই শব্দগুলো। ঠিক আছে, এই এলোমেলো শব্দগুলোকে আমাদের কাজ কি, এগুলোকে সিরিয়াল মেনটেন করে বাক্যগুলো বসানো। এবং এই 10টা বাক্য সঠিকভাবে লিখতে পারলে তুমি কিন্তু 10 নাম্বার পেয়ে যাবা। তার মানে 10টা বাক্য দেওয়া আছে, এখন কোনটা আগে বসবে কোনটা পরে বসবে, এই যে সিরিয়ালটা, এটা যদি তুমি সুন্দরভাবে মিলাতে পারো তাহলে তুমি 10-এ 10 পাবা। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে, যদি আমরা মোটামুটি 15-16টা যদি প্র্যাকটিস করি তাহলে এখান থেকে দেখা যায় যে মোটামুটি আমরা কমন পাই অনেকে। আবার অনেক সময় একটু নিউ আসে, তো সেই জন্য আমরা চেষ্টা করব যে একটু বুঝে পড়ার জন্য, এবং কিভাবে প্রবলেমটা সলভ করলে আদৌতে আমরা অন্যান্য প্রবলেমও আলোচনা করতে পারবো বা সলভ করতে পারবো, সেটা বুঝে শুনে আমরা পড়াশোনা করার চেষ্টা করা, খেয়াল করো। ওকে, তাহলে প্রথমত আমরা একটু আসি যে আমরা এই রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে সিস্টেমটা কি। দেখো, প্রথমত তোমাকে যেটা করতে হবে, এক নং যেটা যে কাজটা করতে হবে, তোমাকে অর্ডারলি সাজাতে হবে। অর্ডারলি, আচ্ছা অর্ডারলি মানে কি বলতো, মানে সিরিয়াল অনুযায়ী, অর্থাৎ সিকোয়েন্স অনুযায়ী সাজাইতে হবে। অর্থাৎ তোমার প্রথমে কাজ হচ্ছে সিকোয়েন্সটা সাজানো, যে কিভাবে হবে। প্রথম কি ভি নাম্বারটা প্রথমে হবে, তারপরে ধরলাম হচ্ছে এটা হচ্ছে আই এক্স, এরপরে হবে, তারপরে হচ্ছে 3 নাম্বারটা হবে। সো এরকম করে তোমাকে সঠিকভাবে আগে সিরিয়ালটা সাজাতে হবে। এবং 2 নম্বরে যেই জিনিসটা প্রশ্নে থাকে সেটা হচ্ছে, অনেক সময় প্রশ্নে বলে যে এন্ড রাইট আ প্যারাগ্রাফ, অর্থাৎ শুধু সিকোয়েন্সটা সাজিয়ে সবসময় উত্তর হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। অনেক সময় প্রশ্নে তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলে, কি থাকে প্যারাগ্রাফ। তার মানে আমাদের 2টা কাজ করতে হবে। এক হচ্ছে প্রশ্নটাকে বুঝতে হবে। প্রশ্নে যদি তোমাকে বলে যে, শুধু বলা থাকে যে যে মেইনটেইন দ্য সিরিয়াল,
অথবা মেক দ্য সিকোয়েন্স, তাহলে সিকোয়েন্স সাজাতে বললে তুমি শুধু সিকোয়েন্সটা এভাবে লিখবা। হ্যাঁ, কিন্তু তোমার যদি প্রশ্ন লেখা থাকে যে মেক দ্য সিকোয়েন্স কারেক্টলি অ্যান্ড রাইট আ প্যারাগ্রাফ, রাইট আ প্যারাগ্রাফ এই শব্দটা উল্লেখ থাকলে কিন্তু তোমাকে এই যে সিকোয়েন্সটা দেওয়ার পরে নিজে আবার প্যারাগ্রাফে লিখে দিতে হবে, এই যে তোমাকে এবার প্যারাগ্রাফে লিখতে হবে। সো এটা একটু প্রশ্নের মধ্যে নির্ভর করছে যে প্রশ্নের মধ্যে কি প্যারাগ্রাফ চাচ্ছে কি চাচ্ছে না। আমরা কি প্রশ্নটা বুঝতে পারলাম? বলতো আমরা কি প্রশ্নের ধারাটা বুঝতে পারতেছি? আমাকে একটু তোমরা রেসপন্ড করো যে আমরা প্রশ্নের ধারা বুঝতে পারছি কিনা, না হলে কিন্তু আমাদের জন্য এটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তাহলে বলতো আমরা কি প্রশ্নের ধারাটা বুঝতে পারছি? আমরা যেটুকু আমরা পড়তেছি সেটা কি বুঝতে পারতেছি আমরা? আমাকে ভাইকে একটু জানাবা তোমরা যে তোমরা আদতে বুঝতেছো কিনা, না হলে কিন্তু আসলে তোমাদের রেসপন্স না পেলে আমি বুঝতে পারি না যে তোমরা আসলে সবাই সব পড়া বুঝতেছো কিনা। কারণ কতটুকু আসলে আমরা আগাবো, কত দ্রুত আগাবো সেই জিনিসটা আমাদের একটু জানা দরকার, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার বলে নেই তোমাদের, আজকে হচ্ছে আমাদের পুরো আমাদের অফিসের আশেপাশে এলাকায় বিদ্যুৎ নাই। সো বিদ্যুৎ না থাকাতে যে জিনিসটা হয়েছে যে আসলে মানে খুব বেশি গরম আজকে, তারপরে আমরা কিন্তু এই টাইমে ক্লাস নিচ্ছি। হ্যাঁ, চলো আমরা ক্লাসটা করব, বিদ্যুৎ না থাকলে কিছু করার নেই, আসলে আমাদের একটু আগাইতে হবে, তাই না? ওকে, চলো তাহলে আমরা দুইটা জিনিস খেয়াল করব। আমরা সিরিয়ালটা মেনটেন আমাদের করতে হবে। ওকে, এখন প্যারাগ্রাফটা লিখবো কিনা সেটা ডিপেন্ড করতেছে প্রশ্নের মধ্যে লেখা আছে কিনা যে রাইট আ প্যারাগ্রাফ অথবা মেক আ প্যারাগ্রাফ। তাহলে তোমরা এটা বুঝবা এবং খেয়াল রাখবা যে প্রশ্নে যদি লেখা থাকে যে রাইট আ প্যারাগ্রাফ, তাহলে অবশ্যই তুমি সিকোয়েন্সটা লেখার পরে প্যারাগ্রাফ লিখবা। আর যদি প্যারাগ্রাফ লেখার কথা উল্লেখ না থাকে তাহলে শুধু সিকোয়েন্সটা দিলেই হবে। এবার আসো আমরা এই রিয়ারেঞ্জ সলভ করার ক্ষেত্রে আসলে নিয়মগুলো কি। হ্যাঁ, আগে আমরা একটু টেকনিক বা নিয়মগুলো নিয়ে আলোচনা করি যে তুমি প্যারাগ্রাফ সলভ করার ক্ষেত্রে আসলে কিভাবে চিন্তা করবা রিয়ারেঞ্জের ক্ষেত্রে। এক নাম্বার প্রথম নিয়ম, যে ভুলটা আমরা অনেকেই করি, দেখো প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা 1-2 করে অ্যান্সার লেখা শুরু করে দিই। এটা করা ভুল। রিয়ারেঞ্জে কোন বাক্যটা আগে হবে কোন বাক্যটা পরে হবে এটা তখনই একটা স্টুডেন্ট বুঝতে পারে যখন সে প্রত্যেকটা জিনিস পড়ে আগে। তার মানে তোমাকে প্রথম কাজ হচ্ছে তোমাকে যে 10টা বাক্য দেওয়া থাকবে এই প্রত্যেকটা বাক্য তোমাকে একবার করে পড়তে হবে। তাহলে প্রথম কাজ কি, প্রতিটি বাক্য একবার করে পড়া, প্রতিটি বাক্য একবার করে পড়া। তাহলে এইটা কি দাঁড়াবে বলো, তুমি যখন বাংলায় বাক্যগুলো চিন্তা করবা তাহলে এর মধ্যে তুমি একটা ধরতে পারবা যে কোনটা আগে হতে পারে কোনটা পরে হতে পারে। তাহলে এটা একটা গেল। 2 নম্বরে হচ্ছে নিজের মধ্যে গল্পটা তৈরি করা, নিজের মধ্যে গল্পটি তৈরি করা, গল্পটি তৈরি করা। আচ্ছা, এখন দেখো আমাদের মোটামুটি রিয়ারেঞ্জ গুলো একটা গল্প আকারে হয়। হ্যাঁ, অথবা গল্প যদি না হয় অনেক সময় ব্যক্তি কেন্দ্রিক হয়। আচ্ছা, ব্যক্তির কথা যখন বলে তখন দেখবো অনেক সাল থাকে, তার জন্মগ্রহণ কখন, তারপর তিনি কি কাজ করছেন, তার বাবার নাম কি, হ্যাঁ তিনি কি কি অবদান রাখছেন, সেই অবদানের জন্য কি কি পুরস্কার পাইছেন এবং কবে মারা গেছেন। তার মানে আমরা গল্পটাকে নিজের মধ্যে একটু সাজাবো যে কোন সিকোয়েন্স অনুযায়ী লিখলে আমি আসলে গল্পটাকে সুন্দরভাবে প্রত্যেকটা বাক্যকে আমি বসাইতে পারতেছি। এখন তুমি যদি পুরো সেন্টেন্স গুলো নাই পড়ো তুমি আসলে ধরতে পারবা না যে কোনটার আগে কোনটার পরে হবে। এখন তুমি একটা অ্যান্সার লিখে ফেললা পরীক্ষা খাতায়, এরপরে দেখলা হ্যাঁ এটার চেয়ে এটার আগের একটা অ্যান্সার তো মিসিং হয়ে গেছে, তখন তোমার কাটাকাটি করা লাগবে। তো আগে গল্পটা আগে নিজের মধ্যে সেট করবা। প্রয়োজনে তুমি কি করবা, পেন্সিল দিয়ে তুমি তোমার যেই খাতার মধ্যে রাফে লিখবা। আগে তোমার পেজের শেষে যে রাফ আছে প্রশ্নে কিন্তু লিখো না, টিচার কিন্তু পরে দেখবা এক্সপেল করে দিবে। সো তোমরা কি করবা, তোমরা রাফ করবা যে এটার পরে এটা সিকোয়েন্সটা আগে লিখে রাখবা, তারপর তুমি অ্যান্সার করো, তাহলে তোমার জন্য মনে থাকে জিনিসটা। এবং সর্বশেষ বলবো সাল থাকলে সেটার সিরিয়াল বজায় রাখা, আচ্ছা
দেখো এই জিনিসটা কি বুঝাইছে, এই জিনিসটাতে বুঝাইছে যে অনেক সময় আমাদের সাল থাকে, উনি এত সালে এইটা করছে, এত সালে এইটা করছে, এত সালে তিনি জন্মগ্রহণ করছে, তারপর তার প্রাইমারি পড়াশোনা, তার হাই স্কুলের পড়াশোনা, কলেজের পড়াশোনা, তারপরে তিনি কি কি ভালো কাজ করছে, সেই ভালো কাজের পুরস্কার কি পেয়েছে, এবং তিনি মারা গেছে। তাহলে এই যে সালের যে সিকোয়েন্স থাকে, সাল যদি থাকে অবশ্যই তোমরা মেনটেন করবা যে আগের সালটা আগে হবে, পরের সালের ঘটনা পরেই বসবে। এই হচ্ছে রিয়ারেন্স সলভ করা আমাদের নিয়ম, বুঝছো? রিয়ারেন্স সলভ করার সবচেয়ে সুন্দর নিয়ম হচ্ছে আমাদের এইটা। এখন তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমরা যদি রিয়ারেন্স এমন হয় যে একটা গল্প আসে, তাহলে গল্পটা তো আমি পারবো, ফাইন, কিন্তু গল্প না আসলে আমরা কি করব? কিছু ইউনিক যদি আসে, কোনো মানুষের ব্যাপারে আসে, তাহলে কি করব? চলো আমার সাথে তোমরা একটু প্র্যাকটিস করবে আজকে ক্লাসে। ভাইয়া তোমাকে পুরো প্র্যাকটিসটা দেখাবো যে প্র্যাকটিস করে কিভাবে তুমি এই প্রবলেমগুলো সলভ করতে পারো। ওকে, সবাইকে রেডি আছো? ভাইয়ের সাথে বলো তো, সবাইকে রেডি আছো প্রবলেম সলভ করার জন্য? ভাইয়াকে সবাই একটু কমেন্টে জানাও। ভাইকে একটু তোমরা জানাও কমেন্টে যে তোমরা আমার সাথে প্র্যাকটিসগুলো করবা কিনা। আমি আজকে অনেকগুলো প্রশ্ন নিয়েছি এবং এগুলো সবচেয়ে বাছা বাছা প্রশ্ন, বিভিন্ন বোর্ডে এসেছে এবং রিপিট হয়েছে এমন প্রশ্নগুলো আজকে তোমাদেরকে ভাইয়া ক্লাসে ধরে ধরে পড়াই দিব। এবং এমন হতে পারে যে আজকের ক্লাস থেকে তুমি যে পরীক্ষা দিতে যাবা, তোমার যেই 1 তারিখে তোমার যেই পরীক্ষা আছে, 1 তারিখ হয়তো এখান থেকে কোনো একটা প্রশ্ন কোনো বোর্ডে কমন পড়ে গেছে। সো তুমি তো একদম ঝিঙ্গালালা যে তুমি আজকে ক্লাসটা করছো লাইভে, তোমার কয়েকদিন পরে পরীক্ষায় কমন পড়ছে। সো হতেই পারে, এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। রেডি? এই তো, কেমন আছেন স্যার? কৌশিক, অনেক বেশি ভালো আছো কৌশিক, তুমি কেমন আছো? আচ্ছা ঠিক আছে। ভাইয়া এক পা হাসেরটা প্র্যাকটিস করা হয় না? আচ্ছা ঠিক আছে, ওকে চলো। আমাদের সাথে প্রায় 500 জন শিক্ষার্থী লাইভে ক্লাস করছে, দ্যাটস আ হিউজ নাম্বার। ওকে চলো আমরা প্রথম প্রবলেমটা একটু ধরি। হ্যাঁ, এই হচ্ছে রিয়ারেন্স। রিয়ারেন্স বলতে আমরা আসলে যা বুঝি, এখানে রিয়ারেন্স বলা আছে, দেখো নিউ ডোর, নিউ ডোর কে হয়ে যায় কি ওয়ান ওয়ার্ড, আসলে ব্যাপারটা গেল এরকমই। চলো আমরা প্রথম প্রশ্ন নিয়েছি ঢাকা বোর্ডে 2024-এ আসা প্রশ্ন। ঢাকা বোর্ডে দেখো, আমি কিন্তু এখানে প্যারাগ্রাফে লিখবো না, আমি এই জায়গায় প্যারাগ্রাফে লিখছি না, আমি যেটা করব, আমি এই জায়গার মধ্যে আমরা শুধু সিকোয়েন্সটা দেখাবো। তাহলে প্যারাগ্রাফ লেখার যদি প্রয়োজন হয় তাহলে সেটা তোমরা পরীক্ষার খাতায় লিখবে, ঠিক আছে? ওকে, তাহলে ঢাকা বোর্ডে 2024-এ আসা প্রশ্ন আমরা একটু দেখি। চলো হ্যাঁ, সবার আগে সবাই কি রেডি? যদি রেডি থাকো ভাইয়ের সাথে শুরু করো। চলো কি বলছে খেয়াল করো। আমরা প্রথম কাজ কি মনে আছে? প্রথম কাজ হচ্ছে আমরা প্রত্যেকটা বাক্য একবার করে পড়বো, আর কিচ্ছু লাগবে না, একবার পড়ো ভাইয়ের সাথে সবাই। চলো প্রথম বাক্য, ফর দিস, এই কারণে। দেখো আমি বাক্য তোমাদেরকে বুঝাই দিব, হ্যাঁ, কিভাবে তুমি অ্যান্সার করবা। দেখো ফর দিস, ফর দিস এই শব্দটা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটু ভাবো, চিন্তার জগৎটাকে, তোমার যে ভাবনার জগৎ, সেটাকে একটু বৃদ্ধি করো, এক্সপান্ড করো। এই যে ফর দিস শব্দটা হচ্ছে এই কারণে, এই কারণের শব্দটা, তাহলে এখানে আমি বুঝতেই পারছি এই কারণে যদি বলা হয় হি ওয়াজ অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া, তিনি সম্পূর্ণ ভারতের মধ্যে তাকে স্বর্ণ পদকে ভূষিত করা হয়েছে। তাহলে ফর দিস বলার মানে হচ্ছে কিছু না কিছু কাজ করেছে, কিছু না কিছু অবদান রেখেছে, যে অবদান রাখার কারণে, যে অবদান রাখার কারণে তাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। আমার কথাই ক্লিয়ার? বুঝতে পারছো ভাইয়ের কথাই ক্লিয়ার? বলো তো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এইটা কিভাবে বুঝবা? তোমাকে প্রত্যেকটা জায়গায় খেয়াল রাখতে হবে যে কোন বাক্যের পরে বা আগে কোন বাক্য হতে পারে, এই জিনিসটা তোমার জন্য খুব খুব জরুরি। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটা তুমি কিভাবে বুঝবা? বিভিন্ন শব্দ চয়নের মাধ্যমে বুঝবা। বিভিন্ন শব্দ চয়নের মাধ্যমে তোমাকে ধারণা করতে হবে যে কোনটার আগে কোনটার পরে হতে পারে। তার মানে এই ফর দিস এর মানে হচ্ছে সে কিছু একটা কাজ করেছে যার জন্য সে পুরস্কারটা পেয়েছে, ফাইন, আমি এটা বুঝলাম। তার মানে কিছু একটা ঘটনা যা ঘটেছে বা যে কাজটা তিনি করেছেন অবদান, সেটা এই বাক্যের আগেই হবে, মাস্ট। এবার আসো, জয়নুল আবেদিন ওয়াজ সাচ আ পার্সোনালিটি হু এনরিচড আওয়ার কালচার। তাহলে জয়নুল আবেদিন হলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি আমাদের সংস্কৃতিকে, আমাদের বাংলা সংস্কৃতিকে যিনি হচ্ছে খুবই সমৃদ্ধ করেছেন, ফাইন। ওকে, জয়নুল আবেদিনের একটা গুণাবলী বলা হলো। The artist did not like the hard rules of a school.
তাহলে এই লেখক বা এই যে শিল্পী, তিনি স্কুলের যে ধরাবাঁধা নিয়ম এটা তিনি মানেন নাই। He died on 28 May 1976 in ঢাকা। তিনি 1976 সালের 18 মে ঢাকায় মৃত্যুবরণ করছেন। তার বোঝাই যাচ্ছে এই বাক্যটা হচ্ছে লাস্ট সেন্টেন্স। এটা কি লাস্ট সেন্টেন্স? মারা গেছে, মারা যাওয়ার পর তারা কেউ কিছু করতে পারে না, তাই না? তাহলে মারা যাওয়ার কথাটা সবসময় হবে বাক্যের শেষ বাক্য। তারপর সে কি বলছে? জয়নুল আবেদিন ওয়াজ বোর্ন at a village, হ্যাঁ, at a village in কিশোরগঞ্জ in 1914। জয়নুল আবেদিন 1914 সালে কিশোরগঞ্জের একটা জেলায় জন্মগ্রহণ করেছেন। তাহলে বোঝাই যাচ্ছে কোনো ব্যক্তি জন্মগ্রহণ করার আগে তো আর কিছু করে না, তাহলে সবার আগে জন্মগ্রহণ। তাহলে এই বাক্যটা বোঝাই যাচ্ছে এটা কি হবে? এটা হবে ফার্স্ট লাইন, রাইট? এটা হবে ফার্স্ট সেন্টেন্স। ওকে, আমি তো আস্তে আস্তে মিলাই ফেলতেছি যে কোনটা আগে কোনটা পরে হবে। তাহলে তিনি জন্মগ্রহণ করছেন, তারপরে তিনি মৃত্যুগ্রহণ, এই দুটো আমরা বুঝতে পারলাম। তাহলে এটা এবং এটার সাথে একটা বাক্যের সম্পর্ক আছে, সেটা আমরা বের করব। দ্য গ্রেট পার্সোনালিটি, খেয়াল করো এইখানে শব্দ চয়নটা দেখো, আ গ্রেট পার্সোনালিটি। আবার এখানে কি আছে? দ্য গ্রেট পার্সোনালিটি। তাহলে শব্দ যদি একই রকম হয় তখন আর্টিকেলের ব্যবহারটা দেখবা। আর্টিকেলের ক্ষেত্রে এ বা এন হবে আগে, তারপরে হবে দা এর পরে কিন্তু এ বা এন হয় না। তার মানে এখানে বলছে আ পার্সোনালিটি, এর পরে হবে কি? দা পার্সোনালিটি। তার মানে যখন এ বা এন দিয়ে কিছু বলতেছে সেটা আগে হবে, দা দিয়ে যখন বলতেছে তখন সেটা এ বা এন এর পরে হবে। সিকোয়েন্সটা বুঝছো আমার কথা? আমার কথা বুঝতে পারতেছো? যখন তুমি এ এন দা এই তিনটা আর্টিকেলের ব্যবহার দেখবা, এ এন কে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। এখন ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, যার সম্পর্কে নতুন করে কিছু বলে না এর আগে। কিন্তু দা মানে হচ্ছে যেই ব্যাপারে অলরেডি বলা হয়ে গেছে। তাহলে আমি পার্সোনালিটি যখন প্রথমবার বলতেছি পার্সন ওয়ার্ডটা এ বা এন, কিন্তু যখন পরের বার বলবো তখন দা পার্সোনালিটি। তার মানে এই বাক্যটার পরে আসবে, এটা মাথায় রাখবা, এটার সাথে এটার সম্পর্ক আছে। ওকে, তাহলে দ্য গ্রেট পার্সোনালিটি ইজ আ পার্সন হু কন্ট্রিবিউটেড ফর হিজ কান্ট্রি ফর অল দ্য পিপল। তিনি এমন এক ব্যক্তিত্ব যিনি দেশ এবং জনগণের জন্য অবদান রেখেছিলেন। ওকে, হি ড্রু দ্য পিকচার্স অফ ফ্যামিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এন্ড গট হিউজ রেপুটেশন। তাহলে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেই দুর্ভিক্ষ হয়েছে, দুর্ভিক্ষের ছবি এঁকেছেন এবং ব্যাপক রকম তিনি সম্মান পেয়েছেন, ব্যাপক রকম তিনি হচ্ছে জনপরিচিতি পেয়েছেন। তাহলে দেখো এই যে জনপরিচিতি পেয়েছে, তার এই যে রেপুটেশন, তাহলে এই তার ভালো কাজের জন্য তিনি কি পেয়েছিলেন? তিনি হচ্ছে অল ইন্ডিয়াতে গোল্ড মেডাল পাইছিলেন। তাহলে এই কাজের জন্য এই পুরস্কার। তাহলে এটার পরের বাক্য হবে এটা, বুঝছো? এবার আসো, হিজ ফাদার তমিজউদ্দিন ওয়াজ আ পুলিশ অফিসার। এখন এই দেখো তুমি এই তার কাজের মাঝখানে কি বাবার নামটা ঢুকাইবা? অবশ্যই না। তো তার বাবার নাম, মায়ের নাম, স্কুলের নাম, এগুলো তার জন্মগ্রহণ করেছে তার পরিচয়ের সাথে সাথে চলে আসবে, তার পরিচয়ের পার্টিটা। তাহলে এটা সেকেন্ড লাইন হতে পারে। So at the age of 15 he went to Kolkata and was admitted in a government art college. তাই এই যে সো কথাটাও খেয়াল রাখবা, সো এবং ফর দিস এগুলো একটা কারণ থাকতে হয়। তাহলে এই যে সে ভালো ছবি অঙ্কন করছে এর জন্য হচ্ছে তিনি মেডেল পাইছে, আবার তিনি যে ধরাবাঁধা নিয়ম পছন্দ করতেন না এই কারণে এটার জন্য তিনি চলে গেছে কলকাতা। তিনি বাংলাদেশে কোনো স্কুলে পড়াশোনা করবে না, নিয়ম কারণ মানবে না, তিনি আর্ট কলেজে গিয়ে ভর্তি হইল, নিজের মতো করে আঁকবে, নিজের মতো করে। এরপরে হি ওয়াজ আ গ্রেট আর্টিস্ট হু ওন্ড নেম অ্যান্ড ফেম ফর হিমসেলফ অ্যান্ড হিজ ফ্যামিলি। এটা তার পরিচয়ের মধ্যে, এটা তার বৈশিষ্ট্য। এইবার চলো আমরা কি বুঝতে পারতেছি, আমরা এই সেন্টেন্সগুলো একটা সিকোয়েন্স ধরতে পারলাম? এবার আসো আমরা একটু মিলাই। চলো আমরা এখানে সিকোয়েন্সটাকে একটু মিলাবো। চলো প্রথম বাক্য তাহলে কোনটা পাচ্ছি? এক নম্বর উত্তর হচ্ছে আমাদের কোনটা? জয়নুল আবেদিন ওয়াজ বর্ন। তাহলে প্রথম উত্তর কি? আমরা ভি পাচ্ছে, ভি। সবাই একটু নোট ডাউন করো, প্রথম উত্তর পাচ্ছে হচ্ছে ভি। ওকে, আমরা এভাবে সিকোয়েন্সটা সাজাবো। তাহলে তিনি জন্মগ্রহণ করেছেন, তাহলে জন্মগ্রহণ করেছেন, তারপরে কি আসবে? তার বাবার পরিচয়টা আসবে, তার বাবা কে। তুমি তার কার্যক্রম, পড়াশোনা এগুলো মাঝখানে কিন্তু বাবার নামটা ঢুকাইতে পারবে না। তোমার একটা লজিক্যাল একটা আর্গুমেন্ট লাগবে যে তুমি কেন ঢুকাবে মাঝখানে। সো যেহেতু এটা তার বাবার পরিচয়, তার একটা আইডেন্টিটির জায়গা, সো উই শুড কিপ ইট ইন দ্য সেকেন্ড পজিশন। তাহলে কত নাম্বার পাচ্ছি আমরা? হিজ ফাদার, ভি ট্রিপল-আই, মানে 8 নাম্বারটা পাচ্ছি আমরা 3 নাম্বারে। তারপর আসলে বাবার পরিচয় গেল। ওকে, তার কিন্তু পরিচয় বা পড়াশোনায় আর কিছু বলেন। এবার তার বৈশিষ্ট্যগুলো আমরা বলবো, অর্থাৎ তিনি বাংলার সংস্কৃতিতে, বাংলার ইতিহাসে তিনি কি কি অবদান রেখেছেন এগুলোকে তুলে ধরবো, তারপরে আমরা অন্যান্য কথায় আসবো। এবার আসো,
তাহলে আমরা জানি এই বাক্যটা এবং এই বাক্যটার মধ্যে একটা সম্পর্ক আছে, আ পার্সোনালিটি আর দা পার্সোনালিটি, রাইট? ওকে, হি ওয়াজ আ গ্রেট আর্টিস্ট হু ওন্ড নেম এন্ড ফেম ফর হিমসেলফ এন্ড হিজ ফ্যামিলি। চাইলে আমরা এটা দিতে পারি। তিনি হচ্ছেন এমন একজন, হি ইজ আ গ্রেট আর্টিস্ট, তিনি একজন মহান লেখক, যেই কি বলা যায়, অঙ্কন শিল্পী। তাহলে তার বৈশিষ্ট্যের সাথে এখন কি আসবে, তিনি যে অঙ্কন শিল্পী এটা ক্লিয়ার করে দিব। তাহলে কি বলতে পারি আমরা বলতে পারি এক্স নাম্বারে যে তিনি একজন মহান চিত্রশিল্পী যিনি তার পরিবার এবং তার নিজের জন্য অনেক সম্মান অর্জন করেছেন। এইবার আসবো আমরা, তিনি কি করেছেন বাংলাদেশের জন্য। আগে তিনি পরিবারের জন্য কি করছেন, নিজের জন্য কি করছেন। এবার আসবো আমরা দেশের জন্য তিনি কি করেছেন। আগে তো মানুষ ব্যক্তিগতভাবে কি অর্জন করে সেটা জানবো, তারপরে আমি জানবো হচ্ছে সে পুরো রাষ্ট্রের জন্য, পুরো দেশের জন্য কি অবদান রাখছে। তাহলে এখন কি পাচ্ছি, এই যে এই পার্সোনালিটি, এটাকে আমরা আগে নিব, রাইট? তাহলে কি হবো, জয়নুল আবেদিন ওয়াজ সাচ আ পার্সোনালিটি হু এনরিচড আওয়ার কালচার। তাহলে জয়নুল আবেদিন ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি আমাদের সংস্কৃতিকে করেছেন একেবারে প্রসিদ্ধ করেছেন। তারপরে কি পাচ্ছি আমরা, দ্য গ্রেট পার্সোনালিটি ইজ আ পার্সন হু কন্ট্রিবিউটেড ফর হিজ কান্ট্রি অ্যান্ড পিপল। এবার ব্যক্তিগত পরিচয়ের পর এখন চলে যাচ্ছে কোথায়, রাষ্ট্র এবং জনগণের জন্য তিনি অনেক বেশি অবদান রেখেছেন। তাহলে আমরা এর পরের কোনটা পাচ্ছি বলতো, জয়নুল আবেদিন ওয়াজ সাচ, তাহলে 2 নাম্বার পাচ্ছি। তারপর কোনটা পাচ্ছে, এই যে এই আ পার্সোনালিটি দা পার্সোনালিটি, তাহলে কোনটা পাচ্ছি VI, 6 নাম্বার। ওকে, তাহলে আমাদের উত্তর কোনটা গেল, আমাদের এটাও ডান, এটাও ডান। হ্যাঁ, কোনটা, এটা। তাহলে আমাদের বাকি রইল কোনটা, 1 2 3 4 5টা চলে গেছে, ফাইন। এবার আসো তার কার্যক্রম। হ্যাঁ, তাহলে আমি কিভাবে মিলাবো, সেই স্কুলের ধরাবাঁধা নিয়ম পছন্দ করে নাই, তাই তিনি চলে গেলেন কলকাতায়। কলকাতায় গিয়ে তিনি চমৎকার ছবি আঁকলেন, চমৎকার ছবির জন্য তিনি গোল্ড মেডাল পাইলেন, তিনি মারা গেলেন। 5টা বাক্য আছে, ইজিলি মিলাইতে পারো এখন, তাই না? এখন মিলানো যাচ্ছে না বলতো, এই এখন কি মিলাইতে পারতেছো বলতো? এই যে বাকি 5টা আছে, বাকি 5টা মিলানো যাবে? দেখো কঠিন লাগে না সহজ? এখন যে বাকি 5টা আছে তুমি মিলাইতে পারতেছো কিনা? এখন যে বাকি 5টা আছে সেটাকে মিলাইতে পারতেছো? একটু সহজে চিন্তা করলেই পারবা। তাহলে এখন তুমি দেখো, তুমি আগে কি দিবা, সেই স্কুলের নিয়ম মানে মানতে পারে নাই, তাই তো চলে গেছে নাকি, তাই তিনি চলে গেছেন। তাহলে এখানে কি পাচ্ছি, দ্য আর্টিস্ট ডিড নট লাইক, তাহলে আমরা এটা পাবো। তারপরে 3 নাম্বার, তাহলে এরপরে কি পাচ্ছি, শুধু ট্রিপল আই। ওকে, এবার আসি, তাহলে তিনি স্কুলে যেহেতু ধরাবাঁধা নিয়ম মানতে পারেন নাই, তখন তিনি কি করলেন, তিনি চলে গেলেন। সো এই কারণে দেখো, এই যে আমি বলছিলাম সো থাকার মানে কি একটা কারণ থাকবে, তাহলে তিনি যে নিয়ম কারণ মানেন নাই এই কারণে, তাই তিনি চলে গেছেন কলকাতায়। তাহলে কি হবে এই জায়গার মধ্যে, এটা হচ্ছে IX, 9 নাম্বার। তাহলে আমাদের পরে কি হলো, তাহলে তিনি কলকাতায় গেলেন, তারপরে কলকাতায় গিয়ে ছবি আঁকলেন, তাই না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুর্ভিক্ষের। তাহলে এই দুর্ভিক্ষের ছবি আঁকবেন, তাহলে হচ্ছে 6 আমাদের 7 নাম্বার VII। এরপরে কি করলেন, এরপরে তিনি কি করলেন, এরপরে তিনি কি করলেন, এই কাজের জন্য, এই যে তিনি চমৎকার ছবি আঁকছেন, এই ছবি আঁকার জন্য তিনি পুরস্কার পাইছেন। এই দেখো এই কারণ দেওয়া আছে কি, ফর দিস দিয়ে, তাহলে 1 নাম্বার পাচ্ছি, তাহলে I। হ্যাঁ, এবং সর্বশেষ তার অবদান, তিনি সব পুরস্কার পাইছেন, সবার শেষে তিনি কত সালে মারা গিয়েছেন। তাহলে কি পাচ্ছি, লাস্ট লাইন, হি ডাইড অন 28 মে, তাহলে IV শেষে হচ্ছে 4 নাম্বার। বলো বুঝছো কিনা, সহজ লাগছে না কঠিন লাগছে বলো? হ্যাঁ হ্যাঁ, কি গরম, বিদ্যুৎ নেই আজকে অফিসে, আশেপাশে এলাকায়। এই সবাই একটু বলো। আসছে আবার মনে আসছে নাকি? থ্যাংক ইউ। ওকে, আমাদের মনে হয় বিদ্যুৎ না থাকার কারণে লাইভ আটকে যাচ্ছে আর কি। ওকে, তোমরা 10-এ কত পাইলা একটু জানাও ভাইকে, 10-এ কার কয়টা হইলো, 10-এ কে কয়টা পারলা এটা একটু ভাইকে জানাও। হ্যাঁ, এবার আসো আমরা একটা প্রশ্ন আমরা সলভ করলাম, ঠিক আছে? তোমরা জানাইতে পারো ভাইকে তোমরা 10-এ কত পাইলা, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, এটা এবছর 25-এ কোনো না কোনো বোর্ডে আসার সম্ভাবনা আছে। চলো আমরা চলে যাই আমাদের একটা প্রশ্ন, যে প্রশ্ন আসলে
কুমিল্লা বোর্ডের প্রশ্ন। হ্যাঁ, আমরা সাধারণত কুমিল্লা বোর্ডের প্রশ্নগুলো একটু ডিফারেন্ট হয়। হ্যাঁ, কুমিল্লা বোর্ডকে আমি নাম দিই হচ্ছে বুয়েট বোর্ড, তাই না? বুয়েট, কারণ আমরা জানি কুমিল্লা বোর্ডের প্রশ্ন এত কঠিন যে এখানে যারা চান্স পায় তারা হচ্ছে বুয়েট বোর্ডে বা বুয়েটে চান্স পায়। ওকে, যাই হোক, জোকস অ্যাপার্ট, আমরা কুমিল্লা বোর্ডের 24 প্রশ্ন একটু দেখবো। হ্যাঁ, খেয়াল করো সবাই, আমার সাথে তোমরা প্রশ্নগুলো একবার পড়ো। হ্যাঁ, খেয়াল করো। দ্য এঞ্জেল, হ্যাঁ এঞ্জেল মানে আমরা জানি দূত, দূত, তাই না? দূত। দ্য এঞ্জেল টুক ডাউন হিজ রিকোয়েস্ট, টেক ডাউন অর্থ হচ্ছে লিখা, হ্যাঁ লিখে ফেলা। তাহলে তার যে রিকোয়েস্ট বা অনুগ্রহটি লিখে রাখলেন অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং তিনি চলে গেলেন। একজন দূত এসেছে, দূত একজন মানুষের কাছে এসেছে, ওই মানুষটা তাকে রিকোয়েস্ট করেছে কিছু একটা, ওই অ্যাঞ্জেল বা দূত ব্যক্তিটি তার রিকোয়েস্টটা লিখেছে, সে চলে গেছে। ফাইন। হিজ নেম ওয়াজ আবু বিন আধেম, তার নাম ছিল, খেয়াল রাখবেন না বাক্যের শুরুতে হবে না কখনো, কারণ হিজ নেম বলছে। এখন হিজ হচ্ছে একটা প্রোনাউন, কখনোই কোনো বাক্যের বা প্যারাগ্রাফের শুরুতে প্রোনাউন বসে না, নাউন হতে হবে। কি হতে হবে? নাউন। তার মানে কোনো বাক্যের শুরুতেই প্রোনাউন দেওয়া যায় না, কারণ কার কথা বলতেছে তার নামটা বা তার কোনো পরিচয় যদি না থাকে সেখানে প্রোনাউন দেওয়া যায় না, এটা বাক্যের শুরুতে হবে না। আবু দেন রিকোয়েস্টেড হিম টু পুট হিজ নেম, আবু তখন তাকে, ওই দূতকে রিকোয়েস্ট করলেন তার নামটা যেন লেখা হয় ইন দ্য লিস্ট, ওই লিস্টের মধ্যে, তালিকার মধ্যে, বিকজ হি লাভড ম্যানকাইন্ড অ্যান্ড হিজ ফেলো ব্রাদার্স, কারণ সে বলল যে আমি স্রষ্টাকে ভালোবাসি এবং আমার মানব জাতির যে ভাইরা রয়েছে আমি সেই মানুষদেরকে সাহায্য করি, মানুষদেরকে আমি হেল্প করি। তাহলে তুমি আমার নামটা লিখো, আমি তো ভালো মানুষ, ঠিক আছে? আচ্ছা, হি এগেইন অ্যাপিয়ার্ড দ্য নেক্সট নাইট, এরপরে দূত পরের রাতে আবার আসলো, অ্যান্ড শোড আবু, এবং আবুকে দেখালো যে that his name was at the top of the list, দেখালো যে এই যে তুমি রিকোয়েস্ট করছিলা এবং আমরা সব তথ্য প্রমাণ যাচাই বাছাই করছি, যাচাই বাছাই করার পরে দেখলাম যে না তুমি ভালো মানুষ, তাই আমাদের এই লিস্টের মধ্যে তোমার নামটা সবার আগে আছে। ফাইন। তাহলে দেখো সে রিকোয়েস্ট করেছে, হ্যাঁ এই রিকোয়েস্টের পরে আসবে এই বাক্যটা, হ্যাঁ পরের। ওকে, the angel was writing the names of persons, তাহলে ওই যে দূত সে লিখতেছিল, হ্যাঁ একটু বাকি আছে, who loved God, যারা কিনা স্রষ্টাকে ভালোবাসতো। তাহলে ওই যে দূতকে দেখলো, দূত কি কাজ করতেছিল? দূত লিখতেছিল যে কারা কারা স্রষ্টাকে ভালোবাসে, এভাবে নাম লিখে রাখতেছিল। ওকে, ওয়ান্স আপন এ টাইম, খেয়াল রাখবা ওয়ান্স আপন এ টাইম সাধারণত বাক্যের শুরুতে বসে। ওয়ান্স আপন এ টাইম দিয়ে অতীতের কোনো ঘটনাকে বোঝায়, অতীতের কোনো স্টোরিকে তুলে ধরা হয়। এই ওয়ান্স আপন এ টাইম অথবা ওয়ান্স বা ওয়ান ডে, এগুলো বাক্যের শুরুর দিকে বসা বাক্য। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান অনেস্ট অ্যান্ড পায়াস ম্যান, তাহলে একদা একটা সময় একজন অত্যন্ত সৎ এবং ধার্মিক লোক ছিলেন। ওকে, তাহলে এই লোকটাকে, এই যে ধার্মিক লোকটা, তার নামে কি? তার নামে হচ্ছে আবু বিন আধেম। তাহলে এটার পরে আসবে এই বাক্যটা। আচ্ছা, হি আস্কড দ্য এঞ্জেল ইফ হিজ নেম ওয়াজ দেয়ার, সে যখন দেখলো ওই যে দূত সে স্রষ্টাকে ভালোবাসে যা তার নাম লিখতেছে, তখন সে জিজ্ঞেস করলো যে হি আস্কড দ্য এঞ্জেল, ওই দূত লোকটাকে জিজ্ঞেস করলো আমার নাম কি সেখানে আছে কিনা। ওকে, আচ্ছা, হি ওয়াজ ওয়ান্স স্লিপিং পিচফুলি, তারপরে কি আসবে? সে আরামে ঘুমাচ্ছিল। ইন রিপ্লাই দ্য এঞ্জেল সেড দ্যাট হিজ নেম ওয়াজ নট দেয়ার, যখন সে প্রশ্ন করলো আমার নামটা একটু চেক করেন তো আছে কিনা, তখন দূত দেখলো যে না তোমার নাম এই লিস্টের কোথাও নাই। তখন সে রিকোয়েস্ট করলো আমার নামটা লিখেন প্লিজ, আমি মানুষকে ভালোবাসি, স্রষ্টাকে ভালোবাসি। তারপরে রাতে আসলো যখন, তখন বলো যখন তোমার নামটা সবার আগে। দেখছো গল্পটা মিলাইতে পারতেছো? আচ্ছা, তারপরে সাডেনলি হি woke up, হঠাৎ করে সে ঘুম থেকে উঠে পড়লো, and he saw an angel, এবং সে একটা দূতকে দেখতে পাইলো। দূত। ওকে, আসলে আমরা গল্পটাকে একটু চিন্তা করি। গল্প হচ্ছে একটা খুবই খুবই ধার্মিক মানুষ ছিল, খুবই সৎ মানুষ ছিল। সে একবার ঘুমাচ্ছিল, হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই সে দেখলো একজন দূত তার সামনে। তখন সে দূতকে জিজ্ঞেস, দূত কি কাজ করতেছিল? দূত হচ্ছে এমন সব মানুষের নাম লিখতেছিল যারা স্রষ্টাকে ভালোবাসে। রাতের বেলা দূত আসছে, সে বলল আমার নামটা কি এই লিস্টে আছে? বলল না তোমার নাম তো নাই। বললো কি বলেন আমার নাম নাই? আপনি আমার নামটা লিখেন, আমি স্রষ্টাকে ভালোবাসি, আমার নামটা প্লিজ লিখেন। পরে সে বলল সে তার রিকোয়েস্টটা লিখে নিল। পরে রাতে এসে দেখালো যে দেখেন আপনার নামটা সবার উপরে আছে। এই হচ্ছে গল্পটা। তাহলে এবার ভাবো তো, আমরা একটু গল্পটাকে একটু সিকোয়েন্সিয়ালি সাজাই। তাহলে ওয়ান্স আপন এ টাইম সবার আগে কোন ব্যক্তি তার কথা আসবে? ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান অনেস্ট এন্ড পায়াস ম্যান, তাহলে ভি আই আমাদের উত্তর সবার আগে। হ্যাঁ, ভি আই।
তারপর আসো, তাহলে এই ব্যক্তির পরিচয়টা দিতে হবে, রাইট? তাহলে এই বাক্যের পরে কোনটা আসবে? তার নাম কি ছিল? তার নাম ছিল আবু বিন আধেম। তাহলে 2 নাম্বারটা আমাদের উত্তর। তাহলে তার নাম ছিল কি? আবু বিন আধেম। ফাইন, ঠিক আছে। ওকে, তাহলে এবার আসবো ঘটনার দিকে। তার নাম পরিচয় গেল, ফাইন। হি ওয়াজ ওয়ান স্লিপিং পিসফুলি, একদা সে না শান্তিতে ঘুমাইতেছিল। তাহলে তার ঘুমের মধ্যেই তো ঘুম হঠাৎ করে ভাঙছে, রাইট? তার হঠাৎ করে সে ঘুমাচ্ছিল একদা, তাহলে V8, রাইট? এটা হচ্ছে 8। সে আরামে ঘুমাচ্ছিল। তারপর আসো, তাহলে ঘুমের মধ্যে হঠাৎ কি ঘটলো? তাহলে সাডেনলি হি woke up, দেখো এটা পরে দিতে হবে, কারণ কি আগে তো ঘুমাইছে, পরে ঘুম ভাঙছে হঠাৎ করে। সাডেনলি হি woke up and he saw an angel, সে ঘুম থেকে হঠাৎ উঠে পড়লো, হঠাৎ ঘুম ভেঙে গেল এবং দেখতে পেলো একজন দূত। তাহলে এরপরে কোনটা পাচ্ছি? 10 নাম্বার, X। আচ্ছা, ঘুম ভাঙলো, ফাইন। এখন ঘুম ভাঙার পর কি হলো? হি স এন অ্যাঞ্জেল, সে তখন অ্যাঞ্জেলটাকে দেখতে পেলো, দূতকে দেখতে পাইলো। তাহলে দূত কি করতেছিল? দ্য অ্যাঞ্জেল ওয়াজ রাইটিং দ্য নেমস অফ পারসনস হু লাভড গড। ওই দূত তখন কি করতেছিল? দূত হচ্ছে এমন সব মানুষের নাম লিখতেছিল যেই মানুষরা হচ্ছে স্রষ্টাকে ভালোবাসে। তাহলে এই কাজটা আগে আসবে, রাইট? তারপরে সে জিজ্ঞেস করবে যে আমার নামটা আছে কিনা, তাই না? আগে তো দূত কি কাজ করে সেটা আমাকে ক্লিয়ার করতে হবে। তাহলে এরপর কোনটা আসবে? দ্য অ্যাঞ্জেল ওয়াজ রাইটিং, তাহলে কোনটা পাচ্ছি? V নাম্বার। The angel was writing the names who loved God. Okay. He asked the angel if his name was there. তখন সে প্রশ্ন করলো, হ্যাঁ আপনি তো ভালো কাজ করতেছেন, হ্যাঁ তাহলে আমিও তো ভালো মানুষ, আমার নামটা কি এখানে আছে? তাহলে 7 নাম্বার। তাহলে বলো যে দেখেন তো আমার নামটা সেখানে আছে কিনা। সে প্রশ্ন করলো যে if his name was there, তার নামটা সেখানে ছিল কিনা। এবার দূত কি রিপ্লাই দিল? In reply, উত্তরে the angel said that his name was not there. তখন দূত বলে যে না, আপনার নাম তো এই লিস্টের কোথাও আমরা পাচ্ছি না। তাহলে এরপর কি আছে? IX নাম্বার, IX। তারপর আসো, এবার আসলো এবার দুইটা বাক্য বাকি আছে আমাদের, 3টা। তাহলে দ্য অ্যাঞ্জেল টুক ডাউন হিজ রিকোয়েস্ট, তাহলে সে রিকোয়েস্ট করছে যে এটা তো এখন বলা হয়নি এখনো, তাই না? সে রিকোয়েস্ট করবে, কি রিকোয়েস্ট করবে? আবু দেন রিকোয়েস্টেড হিম, প্রথমে ওই লোককে বা ওই দূতকে রিকোয়েস্ট করলো। দেখো এই রিকোয়েস্ট পরের বাক্য হবে এইটা, তারপরে হবে আমাদের সর্বশেষ এটা, ঠিক আছে? তাহলে 3 নাম্বারটা আসছে, সে প্রথম রিকোয়েস্ট করছে যে আপনি আমার নামটা লিখেন, আমি স্রষ্টাকে ভালোবাসি, আমি মানব জাতিকে ভালোবাসি। তারপর দ্য অ্যাঞ্জেল টুক ডাউন হিজ রিকোয়েস্ট, তার এই অনুরোধকে গ্রহণ করলো এন্ড ওয়েন্ট, এবং চলে গেল। তাহলে এরপর পাচ্ছি কোনটা? আমাদের I নাম্বার। তারপরে কোনটা পাচ্ছি? সবার শেষে পাচ্ছি কোনটা? আমাদের সবার শেষে হি এগেইন অ্যাপিয়ার্ড, তারপর দূত আবার পরের দিন রাতের বেলা আসলো এন্ড শোড আবু দ্যাট হিজ নেম ওয়াজ এট দ্য টপ অফ দ্য লিস্ট, এবং দেখালো যে আবু দেখো তুমি আমাকে রিকোয়েস্ট করেছো, আমরা সব যাচাই বাছাই করেছি, দেখো তোমার নাম সবার উপরে যারা স্রষ্টাকে ভালোবাসে। তাহলে এটা কোনটা? আমাদের 4 নাম্বার। ওকে, এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে ভাইকে জানাও তো তোমরা 10-এ কয়টা পাইছো? এই প্রশ্নে 10-এ কে কতটা পেরেছো ভাইকে একটু দ্রুত জানিয়ে দাও। কি যে গরমটা লাগতেছে। গরমে তো একদম চুবো চুবো হয়ে যাচ্ছি। দশে 10, বাহ আলহামদুলিল্লাহ ভাইয়া 10-এ 10 পাইছি। হ্যাঁ ওকে, এবার আসলে তাহলে আমরা তার পরের যে প্রশ্ন আছে সেখানে আমরা একটু চলে যাই। হ্যাঁ চলো, যশোর বোর্ড 2024-এ আসা প্রশ্ন আমরা একটু সলভ করি। হ্যাঁ এইটা মজার, তোমরা একজন বলছিলে যে ভাইয়া একটা পাসে ওইটা একটু পড়ান। হ্যাঁ একটা পাস একটা হাঁসের, এটা আমাদেরকে একটু পড়ান। চলো আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ এক পাওয়ালা হাঁসের এই প্রশ্ন আমরা একটু সলভ করবো। হ্যাঁ সবাই একটু মনোযোগ দিয়ে প্রশ্নগুলো পড়ো। দ্য কুক ওয়াজ ভেরি স্টাবর্ন, কুক শব্দ অর্থ হচ্ছে রাঁধুনি অথবা যে রাধে যে লোক। হ্যাঁ সে ছিল খুবই স্টাবর্ন, স্টাবর্ন শব্দ হচ্ছে জেদি, খুবই জেদি ছিল, একদম কারো কথা মানবে না। হ্যাঁ জেদি, সে ছিল খুবই জেদি। তাহলে দ্য কুক ওয়াজ ভেরি স্টাবর্ন, তাহলে ওই যে কুক বা যে রান্নার লোক সে ছিল খুবই
খুবই জেদি লোক, সে কারো কথা মানবে না। আচ্ছা, দ্য কুক কুড নট চেক হিজ টেম্পটেশন, টেম্পটেশন লোভ, সে তার লোভ সামলাইতে পারলো না, অ্যান্ড অ্যাট ওয়ান অফ দ্য ড্রামস্টিক্স, এবং সে ওই যে মুরগির রান্না করছে, মুরগিটা রান্না করছে, দুইটা রান্না, সে মুরগির একটা রান খেয়ে ফেলছে। ওকে, আচ্ছা গেল ঘটনা। দ্য মাস্টার ওয়াজ অলসো ভেরি ক্লেভার, অলসো ভেরি ক্লেভার মানে হচ্ছে তার আগেও অন্য কেউ ক্লেভারের কথা বলা হয়েছে। এই অলসো শব্দের মানে হচ্ছে তিনিও ক্লেভার, তাহলে মাস্টার ও ক্লেভার, এই মানে কি? এর মানে হচ্ছে এমন ক্লেভার আরেকজন ছিল যার কথা বলা হয়েছে। তাহলে খেয়াল রাখবা, তাহলে এই যে অলসো শব্দ কখনোই বাক্যের প্রথম বাক্যটা হবে না, এটা হবে দ্বিতীয় বাক্যটা। কারো ব্যাপারে ক্লেভার, কেউ অন্য কেউ ক্লেভার, এটা বলা হয়েছে, তার পরের বাক্যে বলা হবে যে আরেকজনও ক্লেভার ছিল। তাহলে ওই মাস্টার বা বাড়ির মালিক তিনিও বেশ চালাক ছিলেন, and was not to be fooled so easily, এবং এত সহজে তাকে বোকা বানানো যাবে না। The cook was more than clever, বলা হয়েছে যে ওই যে রাঁধুনি, এই রাঁধুনি ছিল অতি চালাক। more than clever মানে হচ্ছে অতি চালাক ছিল। তাই দেখো এই ক্লেভারের পরের বাক্যটা হবে এটা, হ্যাঁ এটার পরে হবে এটা। He replied that it was a one-legged duck, তখন সে বলল, যখন মাস্টার বলে কিরে একটা পা কই গেল, তখন সে বলল যে এটা না এক পায়ের একটা হাঁস ছিল, এর একটাই পা ছিল। আচ্ছা, ওয়ান্স আ কুক, এই দেখো ওয়ান্স বাক্যে বলেছিলাম না একটু আগে, মনে আছে? ওয়ান্স দিয়ে শুরু হওয়া বাক্যগুলো শুরুতে হবে, প্রথমে হবে ওয়ান্স। ওয়ান্স দিয়ে শুরু হচ্ছে, ওয়ান্স দিয়ে শুরু হয় এই ধরনের সেন্টেন্স গুলো আমাদের প্রথম দিককার সারিতে থাকবে। ওয়ান্স, একদা, আ কুক, একজন রাঁধুনি, কুক মানে হচ্ছে রান্না করে, যে তার নামও কিন্তু কুক, আবার কুকও তো রান্না করা, এটা নাউনও হয় ভার্বে হয়। রোস্টেড আর ডাক, সে একটা হাঁসকে রোস্ট করলো, ফর হিজ মাস্টার, তার ওই মালিকের জন্য, অ্যান্ড ইট লুকড ভেরি ডেলিশিয়াস, এবং সেই হাঁসটাকে, রান্না করা হাঁসটা খুবই সুস্বাদু দেখাচ্ছিল। তাহলে এইটা আমাদের বাক্যের শুরুতে হবে। দ্য মাস্টার কেম টু হ্যাভ হিজ মিল, মাস্টার যখন তার খাবার খেতে আসলো, অ্যান্ড নোটিসড ওয়ান অফ দ্য লেগস মিসিং, এবং দেখলো যে একটা পা মিসিং। He said that, সে তখন বলল there was no one leg duck, যখন সে বুঝাইলো এটা এক পায়েরই হাঁস, তখন মাস্টার বলল যে আমি তত বোকা না, এক পায়ের কোনো হাঁস হয় না, হাঁস হলে দুইটাই পা থাকে। He asserted that, তারপরে সে জোর দিয়ে বলল যে this duck had only one leg, এই হাঁসটার একটা পাই ছিল। আপনি বেশি বোঝেন? এখন ওই যে রাধুনি তখন বাড়ির মালিককে বলতেছে আপনি কি বেশি বুঝেন, এই একটাই পা ছিল, বুঝছো, জোর দিতেছে তখন, এন্ড বাঁচতে হবে। He asked what had happened to the other leg, তখন মাস্টার বললো এটার একটা পা কেন, আর একটা পা কই গেল। এবার আমরা প্রশ্ন একটু মিলাই। হ্যাঁ, প্রথম ঘটনা কি গেল, সে আগে রান্না বান্নার ঘটনা আগে যাবে। হ্যাঁ, আগে রান্না, খাবার মজা, এবং সে লোভে পড়ে খেয়ে ফেলছে, এই ঘটনাগুলো আগে যাবে আমাদের। তাহলে এটা হচ্ছে প্রথম বাক্য। তাহলে ভি আই পাচ্ছি আমরা, ভি আই। হ্যাঁ, 6 নম্বরটা আগে। তাহলে once a cook roasted a duck for his master and it looked very delicious, সে একটা হাঁসকে রোস্ট করলো এবং সেটা দেখতে খুবই খুবই সুস্বাদু লাগতেছিল। আচ্ছা আচ্ছা, এখন এতই সুস্বাদু লাগতেছিল যে the cook could not check his temptation, সে তার লোভ সামলাইতে পারলো না, এবং কি করলো, টুপ করে একটা লেগকে টুপ করে খেয়ে ফেললো, সে একটা রানকে টুপ করে খেয়ে ফেলছে ধরে। তাহলে এটা আমাদের 2 নম্বর উত্তর, বুঝছে? 2 নম্বর। এখন খেয়ে তো ফেলছে, হ্যাঁ এখন তো বিপদে, এখন সে কিভাবে সামলাবে, সামলাইতে গিয়ে এখন দেখা যাবে বিভিন্ন ধরনের সে মিথ্যা কথা বলবে। আচ্ছা, এবার আসে দ্য মাস্টার কেম টু হ্যাভ হিজ মিল, এবার ওই যে বাড়ির মালিক যে, সে তখন দুপুরবেলা যখন হইলো তখন সে খাবার খাইতে আসলো, অ্যান্ড নোটিসড ওয়ান অফ দ্য লেগস মিসিং, এবং দেখলো যে এই যে এখানে একটা কেন রান, আরেকটা রান কই গেল, তার চোখে পড়ছে এবার। হ্যাঁ, তো এটা আমাদের কয় নাম্বার? 3 নাম্বার, ভি ডাবল আই। তাহলে 7 নাম্বারটা হচ্ছে আমাদের 3 নম্বরে। এবার আসি, তাহলে এইটুকু গেল। আচ্ছা, এখন কি বললো, এবার সে যে চালাকি করতে যাবে, সে এখন চালাকি উত্তর দিবে। সে কি বললো যে দ্য কুক ওয়াজ মোর দেন ক্লেভার, তাহলে এখন আমরা আসবো যে সে অনেক বেশি অতি চালাক ছিল, এবং সে কি বললো, সে অতি চালাক বললো যে না না, এটার পরে এটা আসবে, এটার পরে এটা, যে সে দেখলো একটা পা মিসিং, তখন প্রশ্ন করলো যে হি আস হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু দ্য আদার লেগ, তখন সে প্রশ্ন করলো যে আরেকটা রান কোথায়, তাহলে এক্স। 4 নম্বর কি পাচ্ছি আমরা? এক্স পাচ্ছি। এবার এই যে সে অনেক চালাক, হি রিপ্লাইড, তাহলে দ্য কুক ওয়াজ মোর দেন ক্লেভার, হি রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ আ ওয়ান লেগ ডাক, সে তখন বললো যে এটা এক পায়েরই একটা হাঁস ছিল। তাহলে এটা তারপরে পাচ্ছি এটা, তাহলে 4 এরপর 5। ওকে, তাহলে সে উত্তর দিল, ফাইন। এখন তো উত্তরটা কি মেনে নিবে? মাস্টার কি করছে দেখো, মাস্টার বলতেছে যে
দ্য মাস্টার ওয়াজ অলসো ভেরি ক্লেভার। এখন সে যাই বুঝাবে তাই তো বুঝে নেবে না, মাস্টারও অনেক ক্লেভার ছিল। তাহলে দ্য মাস্টার ওয়াজ অলসো ক্লেভার, তাহলে এটা পাচ্ছি কি আমরা 3 নাম্বার। তাহলে মাস্টার অনেক ক্লেভার ছিল এবং তাকে সহজে বোকা বানানো যাবে না। আমাদের 3টা বাক্য আছে। এবার মাস্টার কি বললো? হি সেড দ্যাট দেয়ার ওয়াজ নো ওয়ান লেগ ডাক। তখন মাস্টার তো বোকা না, মাস্টার তখন বললো যে না, পৃথিবীতে এরকম এক পায়ের কোনো হাঁস হয় না, আমাকে তুমি বুঝাইও না, আমি কিন্তু বোকা না। তাহলে সে বললো আমাকে বুঝায় না, পৃথিবীতে এরকম এক পায়ের কোনো হাঁস হয় না। বুঝছো? আচ্ছা, এখন তার তো বুঝাই দিয়ে হবে, সে তো এবার এবার একদম সে অনর। আপনি বেশি জানেন, সে মাস্টারকে বলতেছে আপনি কি বেশি জানেন? আপনি তো হাঁস রান্না করি আমি জানি কোনটার একটা হয় কোনটা দুইটা হয়। হ্যাঁ, তখন সে জিদ করে বলল, দেখো দ্য কুক ওয়াজ ভেরি স্টাবর্ন, সে ছিল অত্যন্ত জেদি। হ্যাঁ, অত্যন্ত জেদি একজন রাঁধুনি। তখন সে উত্তর দিল, হি অ্যাসার্টেড, সে জোর দিয়ে বলল যে দিস ডাক, শুধু এই হাঁসটাই হ্যাড অনলি ওয়ান লেগ, শুধু এই হাঁসটারই এক পা ছিল। দুনিয়ার কারো হাঁসের না থাকুক, কোনো হাঁসের না থাকুক, বাট এই হাঁসটার একটাই মাত্র পা ছিল। অবশ্যই সে কি বলেছে? সে অবশ্যই মিথ্যা কথা বলেছে। 1 2 3 4 5 6 7 8 9 তো শেষ। এই হচ্ছে আমাদের এই হাঁসের। ওকে, তাহলে এই প্রশ্ন আমরা কয়টা পেরেছি, কার কার কয়টা হয়েছে ভাইকে একটু জানাও। হ্যাঁ, জানাও তো। আমরা আমাদের 3 নাম্বার প্রশ্ন আমরা সলভ করে ফেললাম। এই প্রশ্ন তোমরা কয়টা উত্তর সঠিক করেছো জানাও। দশে 10। ভাইয়া রাইটিং পার্টের সাজেশন দেন ভাইয়া, রাইটিং পার্টের প্যারাগ্রাফ সাজেশন, প্যাসেজ সাজেশন, গ্রাফ এন্ড চার্টের সাজেশন সবকিছু ভাইয়ার ইউটিউবে পাবা, ইংলিশ উইনার লিখে সার্চ দিলেই পাবা। ওকে, 10এ 10 পেয়েছি, 8টা হয়েছে। ওকে, 9 বলেছে, 10এ 10, ফাইন, খুবই সুন্দর। কিন্তু আমার অবস্থা তো 12টা বেজে যাচ্ছে, আমি তো 10এ 12 পেয়ে ফেলতেছি। বিদ্যুৎ না আসলে তো আমি একেবারে উত্তপ্ত হয়ে আমিও রোস্ট হয়ে যাচ্ছি। কিন্তু যদি আর 10 মিনিটের মধ্যে বিদ্যুৎ না আসে তাহলে আমি নিজেই কথা। আশেপাশে কোথাও বিদ্যুৎ নেই। হ্যালো, আজকে বিদ্যুতের অবস্থা খারাপ। ইউসুফ সরকারকে চরম মূল্য দিতে হবে কারেন্টের জন্য। এত কষ্ট করতে হবে না, বাদ দেন আজকে। আরে নেট কি আমার না মানিক ভাইয়ের খারাপ? আমার এখানে খারাপ, আজকে আজকে আমার এখানে খারাপ। ওকে, আমরা আরেকটা ট্রাই করি। হ্যাঁ, আজকে আসলে খুব গরমে একেবারে অবস্থা খারাপ। আচ্ছা, যাই হোক, তোমাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, তোমরা যারা 25 পেজ, তোমাদের সাথে কিন্তু ভাইয়াদের একটা অ্যাডমিশন জার্নি আছে। অ্যাডমিশন জার্নিতে তোমাদের ওই অ্যাডমিশন জার্নিটা আসলে মানুষের লাইফের অনেক পরিবর্তন করে দেওয়ার মতো জার্নি। সো ওই জার্নিতে তোমাদের জন্য যারা বি ইউনিট আছো, তোমাদের বি ইউনিটের জন্য আমাদের ঢাবি খ বিভাগ পরিবর্তন 4.0 একটা প্রোগ্রাম আছে, এবং যারা সি ইউনিটে বা কমার্সে পড়াশোনা করছো তাদের জন্য আমাদের একটা প্রোগ্রাম আছে মিশন এফবিএস। ওকে, অর্থাৎ বি এবং সি এবছর কিন্তু তোমরা 2টা কোর্সই পাচ্ছ। সো এই 2টা কোর্সে তোমরা আসতে পারো। আশা করছি মোস্ট ডেডিকেটেড টিচার্স প্যানেল দ্বারা তোমরা ক্লাস পাবা, এবং পুরো ঢাবিয়ান প্যানেল দিয়ে আমাদের প্রোগ্রামটা সাজিয়েছি। সেটা হোক বি এবং সি, উভয় ক্ষেত্রে তোমরা বেস্ট সার্ভিসটা পাবা ইনশাল্লাহ। ঠিক আছে?
ওকে, আমরা আরেকটা ট্রাই করি। হ্যাঁ ভাই, এত কষ্ট করতে হবে না, বাদ দেন না। নাইম, আমরা একটু ট্রাই করি, কারণ পরীক্ষা সামনে, পরীক্ষা শেষ হয়ে গেলে সেই কষ্টগুলো আসলে আর কোনো মূল্য থাকবে না। চলো আমরা ট্রাই করি। হ্যাঁ, আমরা আরেকটা প্রশ্ন দেখি। এটা এটা তোমরা করবা মাদার তেরেসা। আমরা একটু একটা প্রশ্ন করি যে এগুলো আসলে অনেক বেশি রিপিটেডলি আসে। হ্যাঁ, খেয়াল করো। আমরা এই প্রশ্নটা নিচ্ছি যশোর বোর্ডে 17তে এসেছে, একই প্রশ্ন দিনাজপুর বোর্ডে এসেছে 22-এ, চট্টগ্রাম বোর্ডে এসেছে 23-এ এবং ময়মনসিংহ বোর্ডে এসেছে 24-এ। তার মানে দেখো, এক প্রশ্নটা না 3 বছর রিপিট হয়েছে, 22, 23, 24, আল্লাহ আল্লাহ করে যেন সেটা 25-এ চলে আসে, তাই না? আমিন। হ্যাঁ, তাহলে আমাদের ক্লাস থেকে কমন পড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো একটা প্রশ্ন 22, 23, 24 টানা 3 বছর আসছে, তাহলে বলাই যায় বা আমরা ধরতেই পারি, হয়তো ভাবতেই পারি আমরা যদি আশাবাদী হই যে এটা 2500 আসতে পারে, তাই না? আসতেই পারি। আচ্ছা, এবং এটা 17 যশোর বোর্ডে আসছে। ঠিক আছে, আচ্ছা দেখি আমরা একটু প্রশ্ন কি বলছে। এটা কোন প্রশ্ন তোমরা একটু ধারণা করো। ওই যে একজন ছাত্র একজন মহান শিক্ষকের কাছে গেছে, গিয়ে বলছে যে আমি আপনার আন্ডার শিখতে চাই, আমি আপনার আন্ডারে জ্ঞান অর্জন করতে চাই, বিজ্ঞান শিখতে চাই, আর্টস শিখতে চাই। তখন সে বললো যে তার কিছু পড়াবো, ফাইন, তার আমি একটু তার মেধা যাচাই করি, তার কতটুকু আগ্রহ আছে সে যাচাই করি, তার কতটুকু মেধা। তখন সে প্রশ্ন করলো, তুমি আমাকে বলো তো কোথায় গড কোথায় থাকে, গড কোন জায়গায় আছে? তখন ওই বুদ্ধিমান ছেলে তখন বললো যে মাস্টার, আপনি আমাকে একটু বলেন যে গড কোথায় কোথায় নাই, তাহলে আমি সেই জায়গাগুলো রিডিউস করে যেগুলো বাদ থাকবে সেটাই হচ্ছে গড আছে। তখন তার এই যে বুদ্ধিদীপ্ত উত্তরে, ছোট বাচ্চার বুদ্ধিদীপ্ত উত্তরে তখন সে মুগ্ধ হইলো, তখন সে তাকে পড়াইতে রাজি হইলো এবং ওই ছেলে মনোযোগ সহকারে তার কাছে বেশ জ্ঞান অর্জন করলো। এই হচ্ছে আমাদের পড়াশোনা। আচ্ছা আসি, তাহলে প্রশ্ন একটু পড়ি। হি আস্কড হিম হোয়ার গড ইজ, সে তাকে প্রশ্ন করলো, সে মানে কে? ওই যে শিক্ষক, সে তাকে প্রশ্ন করলো যে বাচ্চাটাকে যে গড কোথায় আছে। গেল, হি প্রেজড হিম হাইলি, তাহলে সে ওই ছোট্ট বাচ্চাটাকে অনেক 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 প্রশংসা করলো, তার মেধার প্রশংসা করলো। ওয়ান্স, আমরা জানি ওয়ান্স জাতীয় বাক্যগুলো বাক্যের শুরুতে হয়, ওয়ান্স যুক্ত শব্দগুলো বাক্যের শুরুতে বসে। ওয়ান্স বসে কখন? বাক্যের শুরুতে। ওয়ান্স আ ল্যাড ওয়েন্ট টু আ ফেমাস টিচার, একবার একটা ছোট্ট ছেলে একটা বিখ্যাত শিক্ষকের কাছে গেল, এটা বাক্যের শুরুতে বসবে। দ্য টিচার থট হাইলি অফ দ্য বয়েজ আন্ডারস্ট্যান্ডিং, এবং তখন কি করলো, যখন সে উত্তরটা দিল তখন ওই শিক্ষক ওই ছেলের বোঝপড়তা বা বোধগম্যতার ব্যাপারে অনেক বেশি চিন্তা করলো। আরে ও তো চমৎকার বুঝে, ওর বুঝের সেন্স তো অসাধারণ। দ্য ল্যাড রিপ্লাইড দ্যাট হি উড আনসার ইফ হি উড টেল ওয়্যার হি ইজ নট, তখন সেই ছেলেটা উত্তর দিল যে আমি আপনাকে উত্তর দিব যদি আপনি বলেন আমাকে যে গড কোন জায়গাতে নাই, কোন জায়গাতে নাই বলে দিলে কোথায় আছে সেটা আমি বলতে পারবো। দ্য বয় ডিভোটেড হিমসেলফ ইন আর্নিং নলেজ, তারপরে অবশেষে যখন শিক্ষক পড়াইতে রাজি হলো, ছেলেটা পড়াশোনা বা জ্ঞান অর্জনে সে মনোনিবেশ করলো। হি বেগড টু ইনস্ট্রাক্ট হিম, সে ওই ছেলেটা ওই শিক্ষকের কাছে একদম প্রার্থনা করলো, প্লিজ আমাকে পড়ান ইন দ্য আর্টস এন্ড সায়েন্স, বিজ্ঞান এবং মানবিকের বিষয়গুলা। হি অ্যাগ্রিড টু টিচ দ্য ল্যাড, অবশেষে সব পরীক্ষা নিরীক্ষা করে ওই শিক্ষক বাচ্চাটাকে পড়াইতে রাজি হইল। হি হ্যাড এক্সপ্রেসড হিজ ডিজায়ার টু অ্যাকোয়ার নলেজ, সেই বাচ্চাটা শিক্ষকের কাছে জ্ঞান অর্জন করার তীব্র মনোভাব প্রকাশ করলো। দ্য টিচার উইশড টু ফাইন্ড আউট দ্য অ্যাবিলিটি অফ দ্য বয়, ওই শিক্ষক বাচ্চাটার মেধা বা সক্ষমতা যাচাই করার চিন্তা করলো। আচ্ছা আসো ধীরে ধীরে আমরা সলভ করি। প্রথম কি? প্রথম হচ্ছে ছোট্ট শিশুটা শিক্ষকের কাছে গেছে, তাহলে ওয়ান্স আ ল্যাড ওয়েন্ট টু আ ফেমাস টিচার, শিক্ষকের কাছে গেল প্রথমে। ওকে, তাহলে এটা আমাদের 1 নম্বর আসছে। তাহলে শিক্ষকের কাছে গেল, ফাইন। ওকে, দ্য টিচার থট এগুলো পরে আসবে, হি রিপ্লাইড এগুলো পরে আসবে, হি ডিভোটেড এটা তো বাক্যের শেষ হবে এটা দিয়ে। হ্যাঁ, সে পড়াশোনায় সবার শেষে মনোনিবেশ করলো। হি ব্যাক টু ইনস্ট্রাক্ট হিম ইন দ্য আর্টস এন্ড সায়েন্স, আচ্ছা এটাও পরে আসতেছে। হি এগ্রিড টু টিচ, এটা পরে। হি হ্যাড এক্সপ্রেসড হিজ ডিজায়ার টু অ্যাকোয়ার নলেজ। আচ্ছা প্রথমে আসবো আমরা জ্ঞান অর্জন। দেখো সবসময় খেয়াল রাখবা, ইন জেনারেল ব্যাপারগুলো আগে দিবা, আর স্পেসিফিক কিছু বলা হলে একদম নির্দিষ্ট করে যদি কোনো বিষয় বলা হয় এটা হবে তারপরে। তার মানে এই বাক্যটার পরে আসবে এটা। হ্যাঁ, প্রথম বলছে আমি আপনার থেকে জ্ঞান অর্জন করতে চাই, পরে বললো যে আপনি আর্টস এর বিভিন্ন বিষয়, অর্থাৎ আর্টস বলতে বুঝি আমরা ইতিহাস, তারপর হচ্ছে রাষ্ট্র, সংবিধান, রাজনীতি এগুলো, আর বলছে বিজ্ঞান বোঝান আমাকে। তাহলে এই বাক্যটার পরে হবে এটা যে, তারপর কি বলে, হি বেগড টু ইনস্ট্রাক্ট হিম ইন দ্য আর্টস এন্ড সায়েন্স। আচ্ছা তাহলে এই বাক্যটা আমার মনে হয় কোনটা হবে? এটা, হি হ্যাড এক্সপ্রেসড হিজ ডিজায়ার, তাহলে এটা হবে তারপরে আই এক্স। গেল, তারপর কোনটা পাই?
এই যে দেখো হি বেগড টু ইনস্ট্রাক্ট, এইবার আমরা স্পেসিফিক করে বলবো। সে প্রথম ছিল আমি জ্ঞান অর্জন করতে চাই, এইবার সে স্পেসিফিক করে বলতেছে যে আমি আমাকে আপনি প্লিজ আর্টস আর সায়েন্সের যে বিষয়গুলো আছে সেগুলো আমাকে একটু পড়ান। হ্যাঁ ওকে, তাহলে এটা স্পেসিফিক করে ফেললো, যেহেতু আমরা এটা তারপরে লিখবো, তাহলে ভি ডাবল আই। আচ্ছা, তারপরে কি পাচ্ছি, সে তাকে বললো, রিকোয়েস্ট করলো, ফাইন ওকে। এইবার সে তো এমনি এমনি তো তাকে বলে দিবে না, এমনি এমনি তাকে পড়াতে রাজি হবে না, তাহলে সে কি করলো, শিক্ষক রাজি হয়ে গেছে, পরে পরীক্ষা নিরীক্ষার পরে রাজি হবে। হ্যাঁ আচ্ছা, এবার সে কি করলো, দ্য টিচার উইশড টু ফাইন্ড আউট দ্য অ্যাবিলিটি অফ দ্য বয়। এইবার যেই শিক্ষক আছে তিনি তিনি চাইলেন টু ফাইন্ড আউট দ্য অ্যাবিলিটি অফ দ্য বয়, ওই ছেলের সক্ষমতা কতটুকু সেটাকে যাচাই করার জন্য। তাহলে এটা আসবে তার পরে এক্স, তাহলে তিনি যাচাই বাছাই করবেন, যাচাই করার জন্য তিনি বিভিন্ন প্রশ্ন করবেন। ওকে আচ্ছা, তাহলে যাচাই করার সিদ্ধান্ত নিলেন। আচ্ছা, এবার কি আসবে, হি এগ্রিড না পরে, দ্য বয় ডিভোটেড পরে, ইন রিপ্লাই পরে আসবে, দ্য টিচার আগে তো প্রশ্ন তারপরে রিপ্লাই আসবে। হি আস্কড হিম ওয়্যার গড ইজ, এইবার শিক্ষক ছাত্রকে প্রশ্ন করলো যে তুমি আমাকে বলো যে স্রষ্টা কোন জায়গায় আছেন। ওকে, এই হচ্ছে প্রশ্ন, এই গেল প্রশ্ন। ছেলে কি রিপ্লাই দিল খেয়াল রাখবা, প্রশ্ন, রাইট? এই প্রশ্নের উত্তরে আসবে হচ্ছে হি রিপ্লাইড। খেয়াল করো, প্রশ্নের সাথে সম্পর্ক কারো রয়েছে এই রিপ্লাই শব্দটার, প্রশ্ন হবে আগে, রিপ্লাই হবে পরে। এই দুইটা শব্দ কিন্তু মনে রাখবা, এটা বিভিন্ন জায়গায় আসে। The lad replied that he would answer if he would tell where he is not. তখন ওই ছাত্র বলল যে আমি আপনাকে বলতে পারবো যদি আমাকে বলেন যে মানে গড কোথায় নাই। তাহলে এইটা পাচ্ছি আমরা তারপরে ভি। হ্যাঁ, 5 নাম্বার পাচ্ছি আমরা তারপরে। এবার আসো, ফাইন দ্য টিচার থট হিম। এবার আসো, এবার মোটামুটি শিক্ষক তার উত্তরে সন্তুষ্ট হয়েছে। ফাইন, শিক্ষক সন্তুষ্ট হলে কি বললেন, তো শিক্ষক সন্তুষ্ট হয়ে কি করলেন, যে দ্য টিচার থট হাইলি অফ দ্য বয়েজ আন্ডারস্ট্যান্ডিং, হি প্রেজড হিম হাইলি। তাহলে প্রথম তার এই যে বুঝ পরায়ণতা, হ্যাঁ এই যে বুঝ, তার যে বোঝার ক্ষমতা সেটা নিয়ে তিনি বললেন, হ্যাঁ তার বোঝার ক্ষমতা খুব ভালো, এবং তাকে অনেক বেশি প্রশংসা করলেন। তাহলে এইটা হবে, এটা হবে আগে, এটা হবে পরে। তাহলে আই ভি, তারপরে কি পাচ্ছি, আই ভি, তারপরে কি পাচ্ছি আমরা, হি প্রেজড। তাহলে প্রথম হচ্ছে তার 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 যে মেধা আছে সেটা নিয়ে প্রথম চিন্তা ভাবনা করেন, আসলে তো ছেলেটার বুঝ পরায়ণতা খুব ভালো, তারপর তাকে অনেক প্রশংসা করলেন। তাহলে কোন পাচ্ছি, 2 নাম্বারটা। ওকে, তাহলে এবার গেল, সবকিছু গেল। এইবার সবার শেষে পরীক্ষা নিরীক্ষা শেষ, তার প্রশংসা করলো, তখন তিনি রাজি হলেন। হি এগ্রিড টু টিচ দ্য ল্যাড, তাহলে ওই বাচ্চাটাকে, ওই ছেলেটাকে তিনি পড়াইতে, শিক্ষা দিতে রাজি হলেন। তাহলে এটা হচ্ছে 8 নাম্বারটা। তারপরে সবার শেষে কি হবে, অবশেষে যখন ওই শিক্ষক পড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিলেন, তারপরে হচ্ছে ওই ছেলে ডিভোটেড, ডিভোট মানে হচ্ছে কোনো জায়গার মধ্যে, কোনো কাজের মধ্যে মনোনিবেশ করা, তখন সে জ্ঞান অর্জন করার ক্ষেত্রে অত্যন্ত গভীরভাবে মনোনিবেশ করলেন। তাহলে কি পাচ্ছি, ভি আই পাচ্ছি আমরা, ভি আই পাচ্ছি। ওকে, এই হচ্ছে আমাদের উত্তরের সমাবেশ। তাহলে এখানে এই প্রশ্নটা তোমরা দর্শক কত পাইছো জানাও ভাইকে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের কিন্তু রিয়ারেন্সে এই ধরনের প্রশ্নগুলো বেশি আসে, গল্প আকারে যে প্রশ্ন আসে সেগুলো বেশি আসে। তাহলে তোমরা যদি এই গল্পগুলোকে একটু ছন্দে ছন্দে মনে রাখতে পারো, বা গল্পের থিমটা যদি মনে রাখো, তাহলে দেখবা 10-এর মধ্যে অ্যাটলিস্ট 8টা তোমাদের হয়ে যাবে। বুঝছো? একটু জানতে চাই তোমাদের এই প্রশ্নের কয়টা উত্তর সঠিক হলো। আচ্ছা, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কি বিভাগ পরিবর্তন করে ঢাবি বি আর সি পরীক্ষা দিতে পারবে? হ্যাঁ, বি এবং সি দুইটাতে দিতে পারবা।
ক্লাসের পিডিএফ কোথায় পাবো? ক্লাসটা শেষ হলে ক্লাসের লিংক মানে ক্লাসটার যে ক্যাপশনে তোমরা পেয়ে যাবে পিডিএফটা। হ্যাঁ, এই ক্লাসটার পিডিএফটা তোমরা পাবো হচ্ছে ক্লাসের যেই টাইটেলটা আছে সেই টাইটেলে পেয়ে যাবে। হ্যাঁ, ক্লাসটা শেষ হলে আমরা এটা অ্যাড করে দিব। আসো আমরা তারপরে আরো একটু প্রশ্ন সলভ করি। হ্যাঁ, আজকে গরমে আমাদেরকে একেবারে শেষ করে ফেলতে, দেখছো আমি ভাইয়া কত ঘামতেছি। আজকে আমাদের এই পুরো এলাকায় আমাদের অফিসে আশেপাশে বিদ্যুৎ নাই, কি একটা কষ্ট। এই অবস্থা জানলে আমি বিকালে ক্লাস নিয়ে নিতাম। আচ্ছা চলো আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি। দেখো একটা প্রশ্ন কতবার রিপিট হয়েছে। দেখো যশোর বোর্ডে একসাথে 2 বোর্ডে আসছে। যশোর বোর্ডে 11তে আসছে, দিনাজপুর বোর্ডে 11তে আসছে। হ্যাঁ, দুইটাই উত্তরবঙ্গে, যশোর দিনাজপুর দুইটাতে একসাথে আসছে। তারপর রাজশাহী বোর্ডে আসছে 15 সালে, আবার 23 সালে আবার ঢাকা বোর্ডে আসছে। মানে একটা প্রশ্ন 4 বার রিপিট হয়েছে, এটা 25 আসতেই পারে। সো আমরা এই প্রশ্ন একটু বুঝে বুঝে সলভ করি চলো। আচ্ছা এটা হচ্ছে কোন প্রশ্নটা জানো? ওই যে বলে যে আপনার ছেলেকে, ওই যে বলে না যে একজন মুদি দোকানদারের কাছে গিয়ে বলে যে আপনার ছেলেকে দেন আপনার যে ইয়াটা দেন, দাড়িপাল্লাটা আমি একটু মাপবো। তখন কয়েকদিন পরে বললো আমার দাড়িপাল্লা কোথায়? তখন বললো যে এটা ইঁদুরে কেটে ফেলছে, দিতে পারবো না, লোহার দাড়িপাল্লা। তখন বললো যে ঠিক আছে, ওটাতে কিছু শিক্ষা দেওয়া দরকার। কয়েকদিন পরে সে বললো আমি একটু গঞ্জে যাব কিছু বাজার সদাই করতে, আপনার ছেলেকে আমার সাথে দেন। ঠিক আছে, পাঠাইলো ছেলেকে, ভাবছে কিছু সে যদি কিছু পুরস্কার দেয়, খাবার টাবার দেয়, ওকে ফাইন পাঠাইছে। আসার পরে বলে যে আমার ছেলে কোথায়? বলে আপনার ছেলেকে তো কাকে নিয়ে গেছে। বলে এটা কেমন কথা, এত বড় ছেলেকে কাকে নেয় কিভাবে? তখন সে উত্তর দিল যেভাবে একটা ইঁদুর, ছোট্ট ইঁদুর যেভাবে লোহার দাড়ি পাল্লাকে খাইয়ে ফেলতে পারে। সো এই হচ্ছে আমাদের গল্পটা। আমরা একটু প্যাসেজগুলো একটু পড়ার চেষ্টা করি। হ্যাঁ, সবার আগে আমরা লাইন বাই লাইন একটু পড়ি চলো। ওয়্যার ইজ মাই সান? প্রশ্ন করেছে আমার ছেলে কোথায়। আস্ক দ্য গ্রোসার। গ্রোসার মানে মুদি দোকানদার। গ্রোসার মানে কি? মুদির দোকানদার। তাহলে মুদির দোকানদার প্রশ্ন করলো যে আমার সন্তান, আমার ছেলে কোথায়। দেন ওয়ান ডে দ্য ফ্রুট সেলার সেড। তারপর একদিন ওই ফ্রুট সেলার অর্থাৎ ফল বিক্রেতা বলল টু দ্য গ্রোসার, ওই মুদি দোকানদারকে, আই এম গোয়িং টু দ্য টাউন টু ডু সাম শপিং। আমি ওই যে গঞ্জে যাচ্ছে কিছু বাজার সদাই করার জন্য। প্লিজ সেন্ড ইউর সান উইথ মি টু ক্যারি মাই থিংস। দয়া করে তোমার ছেলেকে আমার সাথে দাও, কিছু জিনিসপত্রের জন্য তাকে দিয়ে বহন করিয়ে আনতে পারি। সে ভাবছে যদি আমার ছেলেকে নিয়ে যায় হয়তো তাকে কিছু গিফট দিবে, তাকেও কিছু শপিং করে দিবে। আচ্ছা, দ্য গ্রোসার সেড, মুদি দোকানদার বলল, দ্য মাইস অ্যাট অ্যাওয়ে ইউর ব্যালেন্স এন্ড ওয়েট সো আই ক্যান্ট রিটার্ন ইউ। তখন ওই যে মুদি দোকানদার বলল যে তোমার যেই দাড়িপাল্লাটা আছে এটা ইঁদুর খেয়ে ফেলছে, আমি তোমাকে দিতে পারবো না। আ ক্রো ক্যারিড ইউর সান অ্যাওয়ে। তখন ওই যে ছেলের বেলায় বললো যে এক কাক তোমার ছেলেকে উড়াই নিয়ে গেছে। রিপ্লাই দ্য ফ্রুট সেলার, ফল বিক্রেতা এমনটা রিপ্লাই দিল। ওয়ান ডে আ গ্রোসার, দেখো আমরা বলেছিলাম ওয়ান ডে, ওয়ান্স এই ধরনের শব্দগুলো হয় বাক্যের শুরুতে। একদা, একদিন। একদিন আ গ্রোসার, একজন মুদি দোকানদার, borrowed a balance and weights from a fruit seller, একটা ফল বিক্রেতার দোকান থেকে কি করলো? দাড়িপাল্লা সে ধার করে নিয়েছিল, দাড়িপাল্লা ধারে নিয়েছিল যে আপনার দাড়িপাল্লা আমাকে দেন। আচ্ছা, the grocer sent his son with the fruit seller but he came back alone from the town. তাহলে মুদি দোকানদার ফলের দোকানদারকে তার ছেলেকে পাঠাইছিল, কিন্তু ওই ফলের দোকানদার গঞ্জ থেকে একা একা ফিরে আসছে। ইউ লায়ার, তুমি মিথ্যাবাদী। হাউ ক্যান আ ক্রো ক্যারি অ্যাওয়ে সাচ এ বিগ বয়, কিভাবে একটা কাক এত বড় ছেলেকে উড়াই নিতে পারে। দ্য গ্রোসার শাউটেড অ্যাংরিলি, তাহলে ওই মুদি দোকানদার খুবই রাগান্বিত ভাবে চিৎকার চেঁচামেচি করা শুরু করলো। দ্য লেম এক্সকিউজ অফ দ্য ডিসঅনেস্ট গ্রোসার মেড দ্য ফ্রুট সেলার ভেরি অ্যাংরি, তাহলে ওই যে মুদি দোকানদার যেই বাজে একটা অজুহাত দেখাইছিল সেটা কিন্তু তাকে খুবই বিরক্ত করছিল, খুবই রাগান্বিত করছে। বাট হি চেকড হিজ টেম্পার, কিন্তু সে তার রাগ কন্ট্রোল করলো। জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস ক্যান ইট অ্যাওয়ে দ্য ব্যালেন্স অফ ওয়ার্ডস, ঠিক যেভাবে ইঁদুর যেভাবে দাড়িপাল্লা কেটে ফেলতে পারে ঠিক একইভাবে কাক তোমার ছেলেকে উড়াই নিয়ে গেছে। সেড দ্য ফ্রুট সেলার, তাহলে ওই ফল বিক্রেতা এই রিপ্লাই দিল। আফটার আ ফিউ ডেজ দ্য ফ্রুট সেলার আস্কড দ্য গ্রোসার টু রিটার্ন হিজ ব্যালেন্স এন্ড ওয়েটস, তাহলে কয়েকদিন পরে ওই ফল বিক্রেতা মুদি দোকানদারকে বলল আমার ব্যালেন্স এন্ড ওয়েট, আমার দাড়িপাল্লাটা তুমি ফেরত দাও। এই হচ্ছে আমাদের গল্পের আঙ্গিক। তাহলে এখন শুরুতে কোনটা হবে? সবসময় খেয়াল রাখবা ওয়ান্স আপন এ টাইম, ওয়ান ডে, এই বাক্যগুলো দিয়ে একটা গল্পের শুরু বা স্টার্টিং বোঝায়। তাহলে ওয়ান ডে আ গ্রোসার borrowed a balance and weights from a fruit seller, তাহলে একবার একটা যেই গ্রোসার মানে মুদির দোকানদার সে একটা ফল বিক্রেতার কাছ থেকে তার দাড়ি পাল্লাটা ধার নিল। তাহলে এটা আমাদের 1 নম্বর উত্তর। তাহলে কোনটা পাচ্ছি? ভি হচ্ছে আমাদের 1 নম্বরে আছে। তারপরে আসো কি হলো, সে তখন তো তার এটা চাবে, তার ব্যালেন্স এন্ড ওয়েটটা চাইবে। ওকে, কি বললো? আফটার আ ফিউ ডেজ
দ্য ফ্রুট সেলার আজ দ্য গ্রোসার টু রিটার্ন হিজ ব্যালেন্স এন্ড ওয়েটস। তাহলে ওই ফল বিক্রেতা মুদি দোকানদারকে বলল, আমার ব্যালেন্স এন্ড ওয়েট যেটা আছে, আমার দাড়িপাল্লাটা তুমি আমাকে ফেরত দাও। তাহলে এইটা আমাদের পরবর্তী প্রশ্ন, এক্স নাম্বার। ওকে, তাহলে এটা পাচ্ছি আমরা 10 নাম্বারটা তারপরে। ওকে, এখন সে কি রিপ্লাই দিল, যে তোমার তো দাড়িপাল্লা খেয়ে ফেলছে, ইঁদুর খেয়ে ফেলছে, তাহলে আমি তো দাড়িপাল্লাটা দিতে পারবো না, এই উত্তর দিচ্ছে সে। তাহলে দ্য গ্রোসার সেড না, তাহলে কি আসবে তারপরে, দ্য গ্রোসার সেড, এই যে মুদি দোকানদার বলল, দ্য মাইস অ্যাট অ্যাওয়ে ইউর ব্যালেন্স এন্ড ওয়েট সো আই ক্যান্ট রিটার্ন ইউ। তোমার দাড়িপাল্লাটা ইঁদুর খেয়ে ফেলছে, তাই আমি তোমাকে সেটা ফেরত দিতে পারবো না। তারপর আমরা কোনটা পাচ্ছি, 3 নাম্বার। তারপরে আসো, তাহলে এটা গেল। এইবার সে ওই যে লেম এক্সকিউজ, এই যে কথাটা অবশ্যই মিথ্যা, এটা কিন্তু ফল ব্যবসায়ী বুঝতে পারছে। ফলে বিক্রেতা কি বললো, দেখো, দ্য লেম এক্সকিউজ অফ দ্য ডিসঅনেস্ট গ্রোসার মেড দ্য ফ্রুট সেলার ভেরি অ্যাংরি। তাকে খুবই রাগান্বিত করে ফেললো, বাট হি চেকড হিজ টেম্পার, কিন্তু সে তার রাগকে সংযত করলো। হ্যাঁ, তাহলে আমরা V3 পাচ্ছি। তারপরে V3, সে বললো তোমাকে আমি শিক্ষা দিচ্ছি, পরে একটু ওয়েট করো। আচ্ছা, 4টা গেল। এবার আসো, ইউ লায়ার, এগুলো পরে। দ্য গ্রোসার সেন্ট, এটা পরে আসতেছে। এবার দেন ওয়ান ডে, এবার আসবে তারপরটা, এরপর সে এবার শিক্ষা দিবে। দেন ওয়ান ডে দ্য ফ্রুট সেলার সেড টু দ্য গ্রোসার, সে তখন মুদি দোকানদারকে বললো, আই এম গোয়িং টু দ্য টাউন টু ডু সাম শপিং, আমি কিছু কেনাকাটার জন্য গঞ্জে যাচ্ছি, প্লিজ সেন্ড ইউর সান উইথ মি টু ক্যারি মাই থিংস, আমার জিনিসগুলো বহন করার জন্য তোমার ছেলেকে দয়া করে আমার সাথে একটু পাঠাও। ফাইন, তাহলে সে পাঠাইলো। ওকে, সে পাঠানোর জন্য রিকোয়েস্ট করলো তাকে, তাহলে আমরা কি পাচ্ছি, 2 নাম্বারটা পাচ্ছি। তারপরে আচ্ছা, তাহলে তাকে আগে পাঠাইছে কিনা, হোয়ার ইজ মাই সান, এটা পরে আসবে। এটা পরে আসবে। দ্য গ্রোসার সেন্ট, এই যে মুদি দোকানদার কিন্তু তার ছেলেকে পাঠাইছে, সে তো বুঝে না তাকে এরকম তাকে একটা মানে শিক্ষা দিবে। সে ভাবছে একটা দাড়িপাল্লা এটা নিয়ে গেছে, এটার তেমন কি, সে ভাবছে যে দাড়িপাল্লাটা তো একটা ছোট জিনিস, তাই না, হয়তো এটা কম টাকায় কেনা যাবে, এটা কি সে আর এখন মনে রাখছে? কিন্তু ওই যে ফল বিক্রেতা যে তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য মনে রাখছে, সেটা বুঝে নাই। তাহলে দ্য গ্রোসার সেন্ট হিজ সান উইথ দ্য ফ্রুট সেলার বাট হি কেম ব্যাক অ্যালোন ফ্রম দ্য টাউন। তাহলে ওই যে মুদি দোকানদার ফল ব্যবসায়ীকে তার ছেলেটাকে পাঠালো, কিন্তু ওই ফল ব্যবসায়ী একা হাতে ফিরে আসলো। তাহলে উত্তর কোনটা হচ্ছে আমাদের, VI, 6 নাম্বার। আচ্ছা, এইবার সে প্রশ্ন করলো যে ওয়্যার ইজ মাই সান, আস্ক দ্য গ্রোসার, ওয়্যার ইজ মাই সান, আমার ছেলে কোথায়? মুদি দোকানদার তখন প্রশ্ন করলো, ওয়্যার ইজ মাই সান, আমার ছেলেকে ফিরিয়ে দাও চৌধুরী সাহেব। বললো, কোথায় আমার ছেলে? এবার সে কি বললো, আ ক্রো ক্যারিড ইওর সান অ্যাওয়ে, তোমার ছেলেকে এক কাক উড়িয়ে নিয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা উত্তর, তাহলে প্রশ্ন, এটা হচ্ছে উত্তর। রিপ্লাইড, দেখো খেয়াল করো, সবসময় প্রশ্নের পরে থাকে কিন্তু রিপ্লাইড। হ্যাঁ, প্রশ্নের পরে রিপ্লাইড, এটা হচ্ছে আমাদের IV। তারপরে কি পাচ্ছি, ওকে, এবার এই যে সে কি বললো, সে চিৎকার করলো, ইউ লায়ার, মিথ্যাবাদী একটা, হাউ ক্যান আ ক্রো ক্যারি অ্যাওয়ে সাচ এ বিগ বয়, এত বড় ছেলেকে কিভাবে একটা কাক উড়াই নিতে পারে? দ্য গ্রোসার শাউটেড অ্যাংরিলি, সে অত্যন্ত জোরে জোরে চিৎকার করলো যে কিভাবে পারে, কিভাবে পারে যে একটা এত বড় ছেলেকে কাক উড়াই নিবে, এটা কি সম্ভব? সে তখন বলতেছে যে এত বড় একটা ছেলেকে কাক কিভাবে উড়ায় নেয়? তখন সে কি রিপ্লাই দিয়েছে, জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস ক্যান ইট অ্যাওয়ে দ্য ব্যালেন্স এন্ড ওয়েটস, ঠিক যেভাবে করে, ঠিক যেভাবে করে দাড়িপাল্লাকে একটা ইঁদুর খেয়ে ফেলতে পারে। এ হচ্ছে তার লেসন, যে তুমি আমার দাড়িপাল্লা নিছিলা, যে সেই শিক্ষা তোমাকে আমি দিচ্ছি। এটা কি IX, মানে 9 নাম্বার। 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে এই 10-এ কত পেলা সবাই একটু জানাও ভাইকে, 10-এ কত পেয়েছো? সবাই একটু ভাইকে দ্রুত জানাও, তোমরা 10-এ কয়টা উত্তর পারলাও?
আর যতই ঘেমে যাই, আজকে শপথ নিয়েছি তোমাদের, আজকে যেটুকু পড়ানোর জন্য নিয়ে আসছি সবগুলো আজকে শেষ করে যাবো। যাও, আজকে শপথ নিলাম তোমাদের জন্য সর্বোচ্চ ডেডিকেশন দিব, সর্বোচ্চ, কোনো কমতি নেই। আজকে আজকে ঘামি যাই হোক না কেন, তোমাদেরকে যদি শেষ মুহূর্তে একটু কষ্ট সহ্য করতে না পারি তাহলে কি হবে বলো? আমাদের যেটুকু প্রশ্ন আমরা নিয়ে এসেছি আমরা সেগুলো শেষ করেই আজকে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। ভাইয়া আজকে তোমাদের ইংলিশের লাস্ট ক্লাস, হ্যাঁ ইংলিশের লাস্ট ক্লাস, এরপর তোমাদের বাংলা ক্লাস শুরু হবে আগামীকাল থেকে। ভাইয়া ইংলিশ সেকেন্ড পেপারের ম্যারাথন ক্লাস কবে নেবেন? আমরা ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস নিব 2-3। তোমাদের 1 তারিখে বাংলা প্রথম পত্র, সরি ইংলিশ প্রথম পত্র পরীক্ষা দিয়ে এসেই 1 তারিখ তোমাদের দুপুর 3টা থেকে ক্লাস শুরু হবে, ম্যারাথন ক্লাস 1। ওকে, 1 তারিখে আমরা একটা নিব, 2 তারিখে একটা নিব, 3 তারিখ তো পরীক্ষা, তাই না? তাহলে 2 দিনে 3টা বাজে তোমাদের সেকেন্ড পেপার ম্যারাথন ক্লাস হবে। এবং ম্যারাথন ক্লাসের মধ্যে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 9টা গ্রামার টপিক, তো 9টা গ্রামার টপিকের 9টারই তোমাদের রিভিশন করাই দিব। 9টা গ্রামার টপিকের 9টাই রিভিশন হবে তোমাদের 2টা ক্লাসে। বলে দিলাম 2টা ক্লাস এমন হতে পারে 4 ঘন্টা একটা, 5 ঘন্টা একটা, 9 ঘন্টা, 9 ঘন্টায় 9 টপিক আমরা রিভিশন দিব। পুরা জিনিস অ্যানালাইসিস করে ধরে 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 প্রত্যেকটা প্রশ্ন আমরা ধরে ধরে সলভ করবো। সো ওই ক্লাসটাও যদি কেউ করো তোমাদেরও আশা করছি ভালো পরীক্ষা হবে। ঠিক আছে, ম্যারাথন ক্লাস হবে ইংরেজি প্রথম পত্র পরীক্ষার যেদিন, ওই দিন একটা, তার পরের দিন একটা, 1 এবং 2 তারিখ। আর ফার্স্ট পেপারের জন্য ম্যারাথন ক্লাস হবে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার ওই দিন থেকে শুরু হবে। ঠিক আছে, চলো আমরা তারপরে আরো একটা প্রশ্ন ধরি। হ্যাঁ, আবার দেখো দেখো এই যে একই প্রশ্ন সিলেট বোর্ডে 19 সালে আসছে, আবার সিলেট বোর্ডে 23-এ আসছে, রাজশাহী বোর্ডে 23-এ আসছে। দেখো রিয়ারেঞ্জ অনেক বেশি রিপিট হয়, অনেক 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 বেশি রিপিট হয় রিয়ারেঞ্জের প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা চলো আমরা এই প্রশ্ন একটু সলভ করি, আমরা দেখি আমরা বুঝতে পারি কিনা। হ্যাঁ, এই প্রশ্ন আমরা একটু সবাই সলভ করি। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে প্রশ্ন ক্লাস করবা, দুষ্টামি করবা না, আমাদের পরীক্ষার সামনে। আসো, ওকে, এটা কোন গল্পটা জানো? ওই যে খ্যাকশিয়ালের, এটা একদম পরিচিত একটা গল্প, খুব পরিচিত। হ্যাঁ, আমরা লাইনগুলোকে একবার পড়ি। ওয়ান ডে, একদা, একদিন, এইটা বাক্যে শুরুতে হবে। দেখো বারবার তোমাদের বলতেছি তোমরা ভুলে যাও না, কিন্তু একবারও ভুলে যাও না। ভুলবা বলো তো? এই তোমাদের কতবার বলছি যে ওয়ান্স আপন এ টাইম, ওয়ান ডে, এই বাক্যগুলো অলওয়েজ কোন একটা গল্পের শুরুর দিকে বসে। দেখো মিলতেছে কি বলো তো? ভাইয়ের কথা মিলতেছে? কথা মিলতেছে বলো তো? দেখো একটা কথা বলছি যে ওয়ান্স, ওয়ান ডে, ওয়ান্স আপন এ টাইম, এগুলো সবসময় বাক্যের শুরুতে বসে। মিলতেছে কথা? সব জায়গায় দেখবে এটা মিল পাবা। তাহলে এই যে ওয়ান ডেটা বলছে হি ওয়াজ ভেরি হাংরি। আচ্ছা হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে। ওয়ান ডে বলার আগে যদি এরকম কোনো ঘটনা থাকে, এখানে আমরা খেয়াল রাখবা হি যে বলছে না, আমি তো এটাও বলছিলাম হি প্রোনাউন কখনো বাক্যে শুরুতে হয় না। বলছি প্রোনাউন দিয়ে বাক্য শুরু হয় না, প্রোনাউন দিয়ে বাক্য শুরু হয় না, দিয়ে সেন্টেন্স শুরু হয় না, তাই না? শুরু হয় না, প্রোনাউন দিয়ে বাক্য শুরু হবে না। তার মানে এখানে ওয়ান ডে থাকলেও বাক্যের শুরুতে এটা বসবে না, কারণ হিটা কে, এটা বাক্যে কোথাও ইঙ্গিত করা হয় নাই। তার মানে কোনো গল্প তুমি বলবা যে সে গতকাল আসে নাই, সেটাকে, এটা কি বাক্যের শুরুতে বসে কখনো? না। তাহলে এই বাক্যে হি যেহেতু প্রোনাউন দেওয়া আছে, তাই আমরা এটা বাক্যের শুরুতে লিখতে পারবো না। আমরা দেখি কি লেখা যায়। দ্য গ্রেপস ওয়ার টু হাই ফর হিম টু রিচ। তাহলে আঙ্গুর ফলগুলো এতটাই উঁচুতে ছিল যে সে ধরতে পারছিল না, সে নাগাল পাচ্ছিল না। Again and again he jumped, সে বারবার লাফ দিল। At last he entered into a vineyard, অবশেষে সে একটা যেই লিচুর বাগান সে একটা আঙ্গুর ফলের বাগানে ঢুকে গেল। হ্যাঁ, লিচুর বাগান তখন খুব পপুলার, তাই না? Once upon a time there lived a fox in a forest. তাহলে আমাদের প্রথম বাক্য কোনটা হবে? একদা এক সময়। Once upon a time there lived a fox in a forest. একটা জঙ্গলের মধ্যে একটা শেয়াল বাস করত। হি ওয়াজ ভেরি হাংরি। এবার এইভাবে হবে যে এটা শেয়াল বাস করত, এই যে শেয়ালের প্রোনাউন কি হি, পুরুষ শেয়াল ছিল। হি ওয়াজ ভেরি হাংরি, একদিন সে খুবই ক্ষুধার্ত ছিল। ঠিক আছে, বাট ইচ টাইম, প্রত্যেকবার সে বারবার লাফ দিল, প্রত্যেকবার হি ফেইল টু রিচ দ্য গ্রেপস, বারবার সে আঙ্গুর ফলগুলো নাগাল পেতে ব্যর্থ হলো।
At last, অবশেষে being tired, ক্লান্ত হয়ে he went away saying that, সে এটা বলে চলে যাচ্ছিল যে the grapes were sour, অর্থাৎ আঙ্গুর ফলগুলো ছিল টক। নিজের নাগাল না পেয়ে এখন বলতেছে আঙ্গুর ফল টক। He took a run, সে দৌড়ে আসলো and jumped to reach the bunch of grapes, সে আঙ্গুর ফলের থোকাগুলো ধরার জন্য জাম্প দিল but could not reach it, কিন্তু ওই আঙ্গুর ফলের থোকাগুলোকে সে ধরতে পারলো না। He searched food everywhere, সে সব জায়গায় খাবার খুঁজলো but he did not get any food, সে ক্ষুধার্ত ছিল, সে সব জায়গায় খাবার খুঁজছে কিন্তু কোথাও খাবার সে খুঁজে পায় নাই। There were ripe grapes hanging up on the vine, ওই থোকার মধ্যে গাছের মধ্যে পাকা পাকা আঙ্গুর ফল ঝুলেছিল। ওকে, তাহলে প্রথম কোনটা হবে বলো তো? Once upon a time there lived a fox in a forest, তাহলে প্রথম বাক্য সবচেয়ে কমন নাউন দিয়ে বাক্য শুরু হবে, প্রোনাউন দিয়ে হবে না। সো প্রথম বাক্য কোনটা? 5 নাম্বার। Once upon a time there lived a forest in a fox. There lived a fox in a forest. গরমে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। ওকে, তারপরে হঠাৎ করে কি হলো? একদিন সে he was very hungry, এই ক্ষুধার্ত থেকে কিন্তু পুরো গল্পটা শুরু। সে খাবার খুঁজতে যায়, খাবার খুঁজতে গিয়ে দেখে কোথাও খাবার নাই, তখন দেখলো যে একটা আঙ্গুরের বাগান আছে, আঙ্গুরের বাগানে থোকায় থোকায় ঝুলে আছে, সে লাফ দিল, বারবার ফেল হলো, অবশেষে সে টায়ার্ড হয়ে চলে গেল যে আঙ্গুর ফল টক। এই হচ্ছে আমাদের গল্প। তাহলে আসো কি পাচ্ছি আমরা এখন? তাহলে ক্লাস কি চলতেছে আমাদের, ক্লাস আটকে গেছে? ওকে, চলছে, লাইভ ক্লাস চলছে, ফাইন। ওকে, আমি ভয়ে আছে, কারেন্ট নাই তো, কখন যে ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে বা কখন বন্ধ হয়ে যাবে আমি আসলে জানি না। ওকে, এবার আসো। তাহলে একদিন হি ওয়াজ ভেরি হাংরি, সে খুবই ক্ষুধার্ত হয়েছিল, রাইট? তাহলে এটা পাচ্ছি আমরা 2 নম্বরে পাচ্ছি একের উত্তরটা। তারপর আসো, সে এখন ক্ষুধার্ত, সে এখন খাবার খুঁজবে, রাইট? হি সার্চড ফুড এভরিওয়্যার বাট হি ডিড নট গেট ইট এনি ফুড, সে সব জায়গায় খাবার খুঁজলো বাট ডিড নট গেট এনি ফুড, কিন্তু কোনো খাবার খুঁজে পেল না। তাহলে এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার IX। তাহলে সব জায়গায় খাবার খুঁজছে বাট কোনো জায়গায় খাবার খুঁজে পায় নাই। আচ্ছা, তাহলে কি হইলো? তাহলে অনেক হতাশ, সে কোথাও খাবার খুঁজে পায়নি। আচ্ছা, at last, সব জায়গায় খুঁজছে খাবার, কোথাও খাবার পায় নাই, অবশেষে he entered into a vineyard। হ্যাঁ, ইনটু হওয়া উচিত ছিল না, ইনটু হয় না, কোনো একটা জায়গায় ঢুকতে ইনটু বসে না, কোনো ঝগড়া, কোনো সমালোচনা, কথাবার্তার মধ্যে ঢুকে গেলে ইনটু বসে। তাহলে এটা হবে তারপরে IV। ওকে, তারপর সে কি করলো? অবশেষে সে একটা ফলের বাগানে বা আঙ্গুর ফলের বাগানে ঢুকলো। আচ্ছা, there were ripe grapes hanging up on the vine, ওইখানে থোকায় থোকায় পাকা আঙ্গুর ঝুলে আছে। হ্যাঁ, ওই যে বাগানের ভিতরে। তাহলে কি পাচ্ছি আমরা? তারপরে পাচ্ছি আমরা X। ফাইন, তাহলে এবার ঝুলে আছে, তার তো অনেক লোভ, তার ক্ষুধাও আছে, এখন সে কি করবে? The grapes were too high for him to reach, আঙ্গুর ফল তো আছে, ফাইন, কিন্তু এগুলো অনেক বেশি উঁচুতে ছিল, তখন তার সিদ্ধান্ত নিতে হয়েছে যে এগুলো এত উঁচুতে, আমাকে তো লাভ দেওয়া লাগবে। তাহলে এইটা আসবে তারপরে, the grapes were too high for him to reach, তাহলে এটা 2 নাম্বারটা পাচ্ছি। তারপরে আসো, এবার again and again এটা পরে আসবে। he took a run, এই যে অনেক উঁচুতে, সে কি করলো? he took a run, সে দৌড়ে আসলো, jumped to reach the bunch of grapes but could not reach it, সে লাফ দিল ওই আঙ্গুর ফলের থোকা ধরার জন্য but could not reach it, কিন্তু সেটা ধরতে পারলো না। তাহলে এটা আসবে তারপরে he took a, তাহলে অনেক উঁচুতে, তাই সে লাফ দিল। ঠিক আছে, তাহলে VIII। তারপরে আসি, সে লাফ দিল, এবার এখন সে তো হতাশ যে পাইলাম না, এখন সে আরেকবার ট্রাই করে, এখন ক্ষুধা তো তার নিবারণ করতে হবে, রাইট? again and again he jumped, সে একের পর এক বারংবার সে লাফ দিয়ে গেল, বারংবার সে লাফ দিল, সে বারবার লাফ দিল
বাট ইচ টাইম, কিন্তু প্রত্যেকটা বার হি ফেল টু রিচ দ্য গ্রেপস, কিন্তু প্রত্যেকবার সে ওই আঙ্গুর ফলের থোকা ধরতে ব্যর্থ হলো। তাহলে এটা হচ্ছে আমাদের তারপরে উত্তর ভি আই। আর একটা প্রশ্ন বাকি আছে সবার শেষে। এট লাস্ট যখন সে বারবার ব্যর্থ হলো, এট লাস্ট বিং টায়ার্ড, ব্যর্থ হয়ে, হি ওয়েন্ট, মানে টায়ার্ড হয়ে ক্লান্ত হয়ে, হি ওয়েন্ট অ্যাওয়ে সেইং দ্যাট দ্য গ্রেপস ওয়্যার সাওয়ার, সে এমনটা বলে চলে গেল যে আঙ্গুর ফল আসলে টক, এটা খাওয়ার কোনো দরকার নাই। ভি ডাবল আই, শেষ। এই হচ্ছে আমাদের 10টা প্রশ্নের সঠিক উত্তর। একটু মিলাও তো তোমরা, কয়টা হলো উত্তর? 10টা প্রশ্নে তোমাদের উত্তর সঠিক কয়টা হয়েছে একটু জানো ভাইকে। এই বুঝছো সবাই? কখন ঘুমাবেন? ওকে, 10 out of 10, ডান। চলো তার পরের প্রশ্নটি দেখে। ওরে একটা প্রশ্ন দেখো কতবার রিপিট হয়েছে, দেখো কতবার। আমাদের মনে শেষ, হ্যাঁ এটাই লাস্ট, আমাদের এটা করলে আমাদের শেষ। দেখো আমাদের এই প্রশ্নটা কতবার রিপিট হয়েছে, খেয়াল করো কতগুলো বার রিপিট হয়েছে। এই যে দেখো একটা প্রশ্ন, এইটা বরিশাল বোর্ডে 17তে আসছে, ঢাকা বোর্ডে আবার একই বোর্ডে আবার 17 সালে আসছে, রাজশাহী বোর্ডে 22-এ আসছে, যশোর বোর্ডে 23-এ আসছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাকে স্টার মার্ক দিয়ে রাখো সবাই, স্টার মার্ক। এই প্রশ্নটাকে স্টার মার্ক দিয়ে রাখো, এটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, অনেক বেশি। খুব সহজ একটা প্রশ্ন। আমি তোমাদেরকে গল্পটা একটু বলি, হ্যাঁ। একবার এক সুলতান ছিল একটা দেশের বা একটা রাজ্যের। ওই সুলতান সে চাইছিল যে তার যে রাজ্যের ট্যাক্স কালেক্টর বা কর সংগ্রহ করবে যে ব্যক্তি, সে যেন সৎ হয়। সে তখন তার কাউন্সিলরের কাছে গেল, তার যেই উপদেষ্টার কাছে গেল, বলল যে মন্ত্রী মশাই কি করা যায়, আমাকে একটু পরামর্শ দেন। মন্ত্রী বলল যে আপনি অ্যাপ্লিকেশন সবার কাছ থেকে প্রার্থীদের অ্যাপ্লিকেশন, যে কে কে এখানে এই কাজটা করতে চায় তাদেরকে অ্যাপ্লিকেশন নেন। সবাইকে আবার মুখ কানে কানে বললো যে তোমরা একা একা রাজার কাছে আসবা। তখন রাজা বললো সবাইকে তোমরা ওই পথটা দিয়ে আসবা। একটা নির্দিষ্ট পথ বলে দিছে, কারণ সবাইকে একসাথে বলে সবাই তো কিউরিয়াস হয়ে যাবে, বুঝে ফেলবে এই পথে কিছু না কিছু ঝামেলা আছে। সবাইকে একই কথা বলছে, বাট আলাদা আলাদা বলছে তোমরা এই পথটা দিয়ে আসবা। ওই পথে আসার পথে রাজা কি করছে, তার লোকদেরকে দিয়ে ওই পথে অনেক স্বর্ণের গহনা টহনা ফেলে রাখছে, হ্যাঁ, স্বর্ণ কয়না, টাকা পয়সা, মুদ্রা কয়েন। কারণ ওই যারা সৎ কাজের জন্য আসতে যাচ্ছে তারাই দেখা গেল অনেকে তাদের লোভ সামলাইতে পারে নাই, ওই স্বর্ণ চুরি করে নিয়ে আসছে, পকেটে ভরে টরে নিয়ে আসছে। রাজা যখন আসছে, সুলতান যখন সবাই আসছে, সুলতান বলল যে সবাইকে বললো এই মঞ্চে যারা আসছো, যারা প্রার্থী আছো, তোমরা সবাই একটু ডান্স করো। এখন যদি ডান্স করে তার তো স্বর্ণ মুদ্রা বাজা শুরু করবে, সাউন্ড হবে, তাহলে ধরা পড়ে যাবে সে আসলে চুরি করে আসছে। তখন সবাই নাচতে নারাজ হইলো, একজন বলল আমার নাচতে কোনো সমস্যা নেই, আমি নাচবো। তখন বোঝা গেল যে তার আসলে কোনো ভয় নাই, সে চুরিও করে নাই। তখন রাজা বুঝতে পারছে সে সৎ ব্যক্তি, তাকে তখন নিয়োগ দেওয়া হয়েছে। এই হচ্ছে গল্পটা, হ্যাঁ।
মূলত। দেখো আমরা একটু পারি কিনা, চলো। দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস, তখন সে আবেদনপত্র আহ্বান জানালো। আবেদনপত্র আহ্বান জানার আগে সিদ্ধান্ত হতে হবে যে আবেদনপত্র নিবে আবেদন। দ্য অ্যাপ্লিক্যান্টস, আবেদনকারীরা ওয়ার আস্কড টু মিট দ্য সুলতান ওয়ান বাই ওয়ান। প্রত্যেকটা আবেদনকারীকে বলা হলো তোমরা একে একে সুলতানের সাথে সাক্ষাৎ করবা, একে একে। তোমরা যখন আবেদন আসছো কিনা একে একে সাক্ষাৎ করে যাবা, সুলতান তখন বলবে যে পরের দিন যখন আসবা তখন ওই পদ দিয়ে আসবা। তাহলে একে একে বলার কারণ হচ্ছে সবাই যেন একই মেসেজ পায় কিন্তু কেউ কারোর সাথে শেয়ার না করে। লং এগো, অনেক দিন আগে, দেখো ওয়ান্স আপন এ টাইমের মতো লং এগো দিয়েও বাক্য শুরু হতে পারে। লং এগো দেয়ার লিভড আ সুলতান ইন আ কান্ট্রি, দেয়ার লিভড আ সুলতান ইন আ কান্ট্রি, একদা এক দেশে একজন সুলতান বাস করত। দেন দ্য সুলতান ফাউন্ড দ্য ডিজায়ার্ড ম্যান, তারপরে অবশেষে সুলতান তার প্রত্যাশিত মানুষকে খুঁজে পাইল। হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট অ্যান অনেস্ট ম্যান অ্যাজ হিজ ট্যাক্স কালেক্টর, সে কি চাইলো? সুলতান চাইলো যে তার ট্যাক্স কালেক্টর হিসেবে একজন সৎ মানুষকে নিয়োগ দেওয়ার জন্য। আচ্ছা, এটা থেকে কিন্তু তার কার্যক্রম শুরু হয়েছে যে আমি সৎ মানুষকে দিব। এখন অ্যাপ্লিকেশন তোমরা দাও, তোমরা কে কে এখানে প্রার্থী চাচ্ছ। আ নাম্বার অফ পিপল অ্যাপ্লাই ফর দ্য জব, ওই চাকরির জন্য অনেক মানুষ তখন অ্যাপ্লাই করে যে আমরা চাই, আমি চাই, আমি সৎ মানুষ। অল দ্য অ্যাপ্লিক্যান্টস ব্লাস্ট অ্যান্ড রিফিউজড এক্সেপ্ট ওয়ান, একজনকে ছাড়া সবাই লজ্জায় লাল হয়ে গেল এবং না করলো যে না আমরা নাচতে পারবো না, আমাদের ঝামেলা আছে। ঠিক আছে, তখন তো বোঝা গেছে তারা আসলে চুরি করে আসছে। সো হি আস্কড ফর দ্য ওয়াইজ কাউন্সিলরস অ্যাডভাইস, যখন সে সিদ্ধান্ত নিল যে আমি কিভাবে ট্যাক্স কালেক্টরকে সৎ খুঁজে বের করবো, তখন সে মন্ত্রী মশাইয়ের পরামর্শ হলো। মন্ত্রী মশাই বলল আপনি সবার থেকে অ্যাপ্লিকেশন নেন। When they all arrived, যখন সবাই পৌঁছালো, the Sultan asked them to dance, তখন বললো নাচ মেরে মায়না, সবাই নাচা শুরু করতে বললো। They came through a passage, তারা এমন একটা পথ দিয়ে আসলো where gold coins were kept, হ্যাঁ একটু ওয়ার্ড বাকি আছে, were kept, যেখানে গোল্ড কয়েন রাখা ছিল, যেখানে স্বর্ণের মুদ্রা রাখা ছিল। চলো আমরা এবার একটু উত্তরগুলোকে মেলানোর চেষ্টা করি। সবার আগে লং অ্যাগো দেয়ার লিভড আ সুলতান ইন আ কান্ট্রি, তাহলে কি পাচ্ছি? 3 নাম্বারটা আমরা সবার আগে পাচ্ছি। আচ্ছা, এবার সে কি চাইলো? দ্য সুলতান ফাউন্ড না, হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট অ্যান অনেস্ট ম্যান অ্যাজ হিজ ট্যাক্স কালেক্টর, তার যে কর সংগ্রাহক এই মানুষটা যেন সৎ হয়, সে এমন কাউকে খুঁজছিলেন। তারপরে 5 নাম্বার পাচ্ছি। ফাইন, এখন সে কি করলো? তার মাথায় তো বুদ্ধি আসতেছে না, সে গেল ওয়াইজ কাউন্সিলরের কাছে, অর্থাৎ তার যে উপদেষ্টা আছে মন্ত্রীর কাছে গেল। তাহলে V3I। এবার মন্ত্রী কি পরামর্শ দিল? মন্ত্রী বলল যে আপনি সবাইকে অ্যাপ্লিকেশন দিতে বলেন, আচ্ছা। হি ওয়ান্টেড আ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড, এটা পরে আসবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি হবে? এখানে আসবে যে দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস, এবার সে সবার থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন চাইলো যে তোমরা অ্যাপ্লাই করো, কে কে এই চাকরিতে আসতে চাও তোমরা সবাই অ্যাপ্লাই করো। সবাই রাজ্যের মধ্যে পাঠাই দিল, হ্যাঁ। ডং 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 করে ঢোল বাজায় বলে এই রাজা একটা চাকরি দিবে, সৎ লোক কারা আছো তোমরা সবাই আসো রাজার রাজ দরবারের মধ্যে, তোমরা এসে অ্যাপ্লিকেশন জমা দাও। সবাই যেদিন অ্যাপ্লিকেশন জমা দিতে আসছে, রাজা সবাইকে কি বলছে দেখো, দ্য অ্যাপ্লিক্যান্টস ওয়্যার আস্কড টু মিট দ্য সুলতান ওয়ান বাই ওয়ান, প্রত্যেককে বলা হলো তোমরা একে একে আলাদা আলাদা রাজার সাথে দেখা করবা। আচ্ছা, এবার কি হলো? আ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব, দুঃখিত আমাদের এটার আগে এটা হবে আগে, তারপর এটা হবে, এটা আগে হবে। দেখো প্রথমে অ্যাপ্লাই করছে তাই না, এরপর না রাজা রাজ দরবারে আসছে, পরে রাজা কথা বলছে, তাহলে এটা হবে আমাদের তারপরে VI। তারপরে কি হবে? এবার যারা আসছে তাদেরকে বলা হলো যে তোমরা রাজার সাথে সিঙ্গেল মিট করবা, ঠিক আছে, চুপি চুপি কথা বলতে হবে। তাহলে রাজা বললো, চুপি চুপি বলে দিল তোমরা সবাই ওই পথ দিয়ে আসবা, ওই পথে দিয়ে আসবা, ওই পথ দিয়ে আসলে তোমরা চোর নাকি ভালো মানুষ আই ক্যান ফাইন্ড ইট আউট। এখন কি করলো? এইবার কি হইলো? when they all arrived, না, they came through a passage where gold coins were kept, তাহলে তারা এমন একটা পথ দিয়ে আসলো যেখানের মধ্যে স্বর্ণের মুদ্রা রাখা ছিল। তাহলে কি পাচ্ছি? X নাম্বার পাচ্ছি। তারপরে আমরা ওকে, তাহলে স্বর্ণের মুদ্রা রাখা ছিল। ওকে, এবার when they all arrived, the Sultan asked them to dance, এবার যখন সবাই আসলো তখন বলল তোমরা একটু ডান্স করে দেখাও দেখি।
তোমরা কতটা সৎ এটা প্রমাণ করবে তোমরা ডান্স করতে পারছো কিনা, ঠিক আছে? এইবার অল দ্য অ্যাপ্লিক্যান্টস ব্লাস্ট, সবাই লজ্জায় মুখ ঢেকে গেল, and refused except one, একজনকে ছাড়া সবাই লজ্জায় একদম মুখ ঢাকা পড়ে গেছে। তো কি হবে? ভি ডাবল আই, মানে 7 নাম্বারটা হবে। তারপরে আর একটা বাকি আছে। এইবার তো বুঝেই ফেলছে যে নাচতে যার কোনো সমস্যা নাই সেই হচ্ছে আসল ব্যক্তি, দিলে আইভি। দেন দ্য সুলতান ফাউন্ড দ্য ডিজায়ার্ড ম্যান, কোনটা পাচ্ছে আমাদের? 4 নাম্বার। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এই হচ্ছে আমাদের মূল গল্পটা। বুঝছো সবাই? এই বলো তো বুঝছো কিনা? বা তোমরা বেশ মনোযোগী ছাত্রছাত্রী, তোমরা প্রায় এতক্ষণ হয়ে গেছে, 1.5 ঘন্টা পরে তোমরা প্রায় 350 জন ক্লাসে আছো, 300 জন সামথিং। ভাই ক্লাসটা অনেক মিস করলাম। কেরিয়ার সাকসেস বিডি, হ্যাঁ এটা আবার কেমন নাম? তুমি কি কোনো ছাত্র? ওকে, লাস্ট কোয়েশ্চেন ছিল আমাদের, তোমরা 10-এ কত পেয়েছো তোমরা জানাও ভাইকে, 10-এ কত পেলে আজকে, ঠিক আছে? সো এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল। দশে 10, একটাই শুধু 8 পেয়েছি আর বাকিগুলো 10। ভালো হয়েছে, খারাপ না। ভাইয়া পিডিএফটা কোথায় পাবো? পিডিএফটা ভাইয়া দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, কি কি রিয়ারেঞ্জ পড়বো সাজেশন দেন। সাজেশনটা তো এখন দিতে পারছি না, এখনই তো সাজেশন না, কালকে থেকে তোমাদের বাংলা ক্লাস, এখন বাংলা পড়ো। কালকে থেকে তোমরা বাংলা পড়ো, কারণ হাতে আর সময় নাই। 22, কালকে 23 আর 24 25 3 দিন বাংলা পড়ো। আর তোমাদের ইংলিশের সাজেশন যখন আসবে, ফার্স্ট পেপারের সাজেশন ভাইয়া শুরুর দিকে দিয়ে দিব, ইভেন পড়ায়ও দিব। সো চাপ নেওয়ার দরকার নেই, এখন আর ইংলিশ চাপ নিও না। কালকে থেকে তোমরা আশা করি বাংলা দিকে মনোযোগ দাও। প্রথম পরীক্ষা যদি কোনোভাবে খারাপ হয় তাহলে বাকি পরীক্ষার উপরে বড় ধরনের ইফেক্ট পড়ে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। সো তোমরা তোমাদের জন্য এই আয়োজন, আমাদের এই যে ম্যারাথন ক্লাসগুলো চলছে আমাদের এসিপি থেকে, বন্দি পাঠশালা থেকে, তোমাদের আগামীকাল থেকে বাংলা ক্লাস শুরু হবে। তোমাদের মাহিম ভাইয়া বাংলা ক্লাস নেবে আগামীকাল, ম্যারাথন ক্লাস নেবে 7টা 15-তে। সবাই মাহিম ভাইয়ের ক্লাসটা করবা, এবং এই বাংলা ক্লাসগুলো করলে আমি বলে দিই তোমাকে, তুমি যদি এই বাংলা ক্লাসগুলো করো, 3টা বাংলা ক্লাস, তোমাদের তানভীর ভাই একটা ক্লাস নেবে, মোট 4টা বাংলার উপর ক্লাস হবে এখনো পর্যন্ত। সো এই সাজেশন ক্লাস এবং মাহিম ভাইয়ের যে ম্যারাথন ক্লাসগুলো যদি ফলো করো, তুমি বিশ্বাস করো, তুমি তুমি এমসিকিউতে টপ করবা, তুমি রিটেনও ভালো করবা, খুবই ভালো করবা। সো এই আশাটা রাখো। তোমাদের জন্য যে আয়োজন আমরা করছি, এই রাত জেগে, আজকে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ না থাকা সত্ত্বেও আমি 1.5 ঘন্টা দাঁড়িয়ে একদম এক বিন্দু আমাদের এখানে আজকে এসি চলতেছে না, কোনো ফ্যান চলতেছে না। সো এই যে ডেডিকেশনটা, এটা আসলে তোমাদের জন্য, এই রাত জাগা ডেডিকেশন তোমাদের। এখন যাবো বাসায় রাতের বেলা, গোসল টোসল করবো, খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে সে রাতে বেজে যাবে 2টার মতো। আবার সকালবেলা এসে কালকে তোমাদের রেকর্ড করব, তোমাদের আবার রেকর্ড ভিডিও দিব। সো সবকিছু তোমাদের জন্য। সো এই তোমাদের যে কাজটা, তোমাদের কাজ হচ্ছে ঠিকমতো পড়াশোনা করা, শেষ সময়ের জন্য তোমরা একটা বড় কামব্যাক দিতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এখানেই শেষ করতেছি ভাইয়া। উইদাউট ক্লোজ ক্লাসটা নিয়েন ভাইয়া। ভাই উইদাউট ক্লোজ ক্লাসটা নিলাম না, উইদাউট ক্লোজ হচ্ছে আমরা কালকে, তোমরা উইদাউট ক্লোজ আগামীকাল রাতে ইউটিউবে পাবা। হ্যাঁ, আগামীকাল রাতের বেলা, রাত 8টার মধ্যে তোমরা ইউটিউবে ভাইয়ার তোমরা উইদাউট ক্লোজের ক্লাসটা রেকর্ডের আকারে পাবা। সো কোনো চাপ নাই, আগামীকাল তোমাদেরকে উইদাউট ক্লোজ ক্লাস দিয়ে দিব। তাহলে তোমাদের ফার্স্ট পেপারের সবকিছু ডান, ঠিক আছে? আর সেকেন্ড পেপারের জন্য তোমরা ফার্স্ট পেপার পরীক্ষা চলতে থাকো, বাংলা পরীক্ষা, এর মধ্যে তোমাদের সেকেন্ড পেপারের সকল ওয়ান শট ক্লাস ভাই ক্লিয়ার করে দিব, ঠিক আছে? ওকে, এসি আসছে। স্যার এসি আসলো না, ক্লাস শেষ। পুরো এলাকা ব্ল্যাক আউট হয়ে গেছে, টার্গেট হাতির বিল রামপুরা সব